আসসালামু আলাইকুম আঙ্কেল। আমাকে রহমত চাচা পাঠিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা, ভিতরে আসো। তোমার কথা রহমত আমাকে বলেছে। আসলে এটা ঢাকা শহর, আর এতদিন নিশ্চয়ই বুঝতে পেরেছো এখানে ব্যাচেলারদের কেউ ভাড়া দিতে চায় না। কিন্তু রহমান আমার বন্ধু, আর তার গ্রামের ছেলে, তোমাকে আর না করতে পারিনি। তাই তোমাকে আমি একটা রুম দিচ্ছি। তবে আমার এলাকায় অনেকে সম্মান করে। এমন কিছু করো না যে লোকে আমাকে খারাপ কথা বলে। আরে আঙ্কেল, সে যে বলেন না, আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আমি সেরকম কিছুই করব না। আর আমি সারাদিন থাকি অফিসে, রাতে এসে শোয়ার জায়গা হলে হবে। তা কবে উঠবে এখানে? আঙ্কেল, আপনার যদি সমস্যা না থাকে তাহলে আজকে উঠতে চাই। আরে, আমার সমস্যা নাই। তুমি যেহেতু উঠবে তাই আজকে উঠলেই ভালো হয়। ধন্যবাদ আঙ্কেল। এখন তাহলে আমি যাই, আমার জিনিসপত্রগুলো নিয়ে আসি। আচ্ছা, যাও। তারপর আঙ্কেলকে সালাম দিয়ে আমি রওনা দিলাম জিনিসপত্রগুলো আনতে। আর জিনিসপত্র তেমন কিছুই নেই, মেসে থাকতাম। এখন বোঝেন না কিরকম জিনিস থাকতে পারে, শুধু কাপড় এই আর কি। ও, সরি সরি সরি, এত ভকভক করলাম। আমার পরিচয়টা তো দিলাম না। আমার নাম সুজন হাসান রাফি। আসলে আমি গ্রামের ছেলে, ঢাকায় এসেছিলাম লেখাপড়া করতে। লেখাপড়া কোনো রকম শেষ করে এখানে একটা চাকরি নিয়েছি। আর এত সময় যার সাথে কথা বললাম সে হচ্ছে আমার বাড়িওয়ালা। আসলে সবাই জানেন, ঢাকা শহরে ব্যাচেলরদেরকেও ভাড়া দিতে চায় না। আমাদের গ্রামের এক ধনী ব্যক্তির নাম রহমত, সম্পর্কে আমার চাচা হয়। তাকে বলেছিলাম তার তো শহরে অনেক আত্মীয় আছে, বলে কয়ে একটা রুম নিয়ে দিতে। তারপর এই রুমটা দিল। আর তার সাথে কথাগুলো আপনারা তো শুনলেনই। যাই হোক, আপনার সাথে কথা বলতে বলতে ব্যাগ ট্যাগ নিয়ে রিক্সা করে বাসায় আসতে লাগলাম। আসলে আমাকে দেখে খুব ভদ্র মনে হচ্ছে, তাই না? আরে, আমি তো ভদ্রই, সেটা আমার পাঠকরা জানে, তাই নতুন করে কিছু বলবো না। একটু পর বাসায় চলে আসলাম। আর আঙ্কেল আমার রুমটা দেখিয়ে দিল। ওয়াও, রুমটা কি সুন্দর! তাই আমার জিনিসপত্রগুলো গোছাতে লাগলাম। গোছগাছ করে একটু বাইরে গেলাম কিছু খাবার খাওয়ার জন্য। খাবার খেয়ে আবার রুমে চলে আসলাম। আপনারা হয়তো ভাবছেন আমি বললাম আমি একটা চাকরি করি, কিন্তু তাহলে বাসায় কি করছি? আসলে 3 দিনের ছুটি নিয়ে আসছি বসের কাছ থেকে। এরকম কাজ শেষ করে গোসল করলাম আর বিকেলে বের হলাম একটু এলাকাটা ঘুরতে। মানে এখানে কোনো কিছু তো চিনি না, গলি টলি, তাই বের হলাম আর কি। হাঁটতেছি রাস্তা দিয়ে, হঠাৎ একটা ছেলে ডাক দিল। আর দেখলাম পাশে কয়েকটা ছেলে একটা দোকানে বসে সিগারেট খাচ্ছে। এদের মধ্যে একটা ছেলে আমাকে ডাক দিল। তখন আমি তাদের কাছে গেলাম আর বুঝতে পারলাম এরা এলাকার লাফাঙ্কা বড় ভাইটাই হবে। আর দেরি না করে গিয়ে লম্বা করে একটা সালাম দিলাম। সবার মাঝে একটা ছেলে বসে আছে, মুখে একটা সিগারেট, কানে মেয়েদের মতো একটা দুল পরা, হাতে চুরি মনে হচ্ছে এটা মেয়ে। তখন একটা ছেলে বলল, কি এলাকায় নতুন নাকি? জি ভাইয়া, এলাকায় নতুন আসি। তাদের মধ্যে থেকে একজন বলল, কোন বাসায় উঠেছস? দেখে তো মনে হয় বিয়ে শাদী করিস নাই। কে বাসা ভাড়া দিল? ও যে ভাইয়া, ওই বাসায়। ও, ভালোবাসায় তো উঠলি, মালগুলো তো করা। আর ওদের দিকে নজর দিস না। মনে মনে বললাম, বলে কি, এখানে আবার মাল আসলো কোথা থেকে? ওরা কোন মালের কথা বলে? ওই ভাইয়ারে চেনস নাকি? মনে মনে বললাম, হালাই কয় কি, এলাকায় নতুন আসলাম আর এটারে চিনবো কেমনে? তবে দেখে মনে হচ্ছে হাফ লেডিস। না ভাইয়া, চিনি না। ও, তুই তো নতুন। আচ্ছা, চিনে রাখ। ভাইয়ার নাম কিন্তু সুলতান। ওই যে মুভিটা দেখোস নাই? ভাই, দেখেছি। আচ্ছা ভাই, এখন তাহলে আমি চাই। আরে দাঁড়া, যাস কই? একটু কথা বলি। ভাইয়ারে দেখলে কিন্তু সালাম দিবি আর সম্মান করবি। জি ভাইয়া, করব। ও, তারে যাইতে দেয়। ছেলেটারে দেখে ভদ্র মনে হচ্ছে। তা ছোট ভাই, কিছু খেয়ে যাও। সিগারেট তো মনে হয় খাও না। না ভাই, আমি খাই না। ভাই ভদ্র না, দেখলেন না কোন বাসায় উঠেছে? জেনে শুনে উঠেছে। দেখলেন সুলতান ভাই? ওই শফিক, চুপ থাক। আচ্ছা, তুমি যাও। দেখলেন সুলতান ভাই কি বলে? তখন আমি সালাম দিয়ে চলে আসতে লাগলাম আর মনে মনে বলতে লাগলাম, শালা হাফ লেডিস কোথাকার। তারপর আমি একটু ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। আর এভাবেই রাত হয়ে গেল। আর আজকে তেমন কাজ নেই, তাই ভাবতে লাগলাম, আচ্ছা, আঙ্কেল কি কোনো ছেলে মেয়ে নেয় নাকি?
কি বড় একটা বাড়ি, কিন্তু ছেলে মেয়ে নাই। খুব কষ্ট হচ্ছে আঙ্কেলের জন্য। থাক, এত কষ্ট আমার করতে হবে না। এখন কাজ করা যায়, আর সেটা হচ্ছে একটা নাটক দেখতে পারি। আর নাটক দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে গেলাম চা খেতে। তারপর 1 কাপ চা নিয়ে বাসার গেটের সামনে দাঁড়িয়ে চা খেতে লাগলাম। হঠাৎ 3টা মেয়ে আসলো আর আমার দিকে তাকালো। আমি এদেরকে দেখে কিসের চা খাবো মনে মনে নিজেকেই বলতে লাগলাম। রাফি, ভাবে থাক, 3টা সুন্দরী মেয়ে, কড়াভাবে থাকতে হবে। তাই শার্টের কলারটা উঁচু করে তাদের দিকে তাকালাম। তখন তাদের মধ্যে থাকা একটা মেয়ে বলল, কি সমস্যা কি? আপনি এখানে দাঁড়িয়ে চা খাচ্ছেন কেন? মনে মনে বললাম, রাফি, তুই যে এই বাসায় থাকিস সেটা কোনোভাবেই বলা যাবে না, না হলে প্রেম শুরু করার আগেই শেষ। আমার বাসার সামনে চা খাবো, আমার বাসার সামনে আমি চা খাবো, তাতে আপনার সমস্যা কি? আর বাই দ্য ওয়ে, আপনার সমস্যা কি? আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? মেয়েগুলো একটু অবাক হওয়ার ভঙ্গিতে বলল, কি, এটা আপনার বাসা? না মানে আমার না, আমার বাবা আর কি। কিন্তু বাবা মারা গেলে তো আমারই, তাই না? আর আমাকে আপনি চিনবেন না, আমি এতদিন বিদেশি লেখাপড়া করেছি। ও আচ্ছা, এটা আপনার বাবার বাসা। তখন একটা মেয়ে বলল, সানজিদা, আমার মনে হয় ভুল করে অন্য বাসায় আসছি রে। আরেকটা মেয়ে, কিন্তু এখানে তো বড় করে লেখা আছে মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, আর এই নামটা তো আমার বাবার নামই। আল্লাহ, আপু কি আমাদের না জানিয়ে বিয়ে করেছিল নাকি? এখন আমাদের কি হবে? আরেকটা মেয়ে বলল। এদের কান্না দেখে আমি কিছুই বুঝতে পারলাম না, এরা কান্না কেন করছে। তখন একটা মেয়ে আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনার বাবার নামটা কি? জি, সৌরভ চৌধুরী। আর আমার নাম রাফি চৌধুরী। কিন্তু এখানে তো লেখা আছে বাসার মালিকের নাম মুক্তিযোদ্ধা লিয়াকত আলী। রাফি রে, তুই মনে হয় ধরা খেয়ে গেলি। আসলে বিদেশে ছিলাম তো, তাই বাপের নামটা মনে হয় ভুলে গেছি। কিন্তু আপনারা কারা, আর আমাকে বা কেন এসব জিজ্ঞেস করছেন? আমরাই লিয়াকত আলীর মেয়ে। এই বাসাটা আমাদের বাবার। কি, এটা আপনাদের মানে আপনার বাবার বাসা? হুম। আসসালামু আলাইকুম আপু, আসলে আমি বুঝতে পারি নাই, তাই আর কি একটু মজা করেছি, কিছু মনে করবেন না। কিন্তু আপনি কে? আপনাকে তো আমি আগে কখনো দেখি নাই। আপু, আমি এই বাসায় ভাড়ায় উঠেছি। দাঁড়া, তোর ভাড়া বের করছি এক্ষুনি, আব্বুর কাছে যাব। তখন মেয়েগুলো হন হন করে ভেতরে চলে গেল, আর আমি পেছন থেকে বলতে লাগলাম, আপু, কিছু বলবেন না আঙ্কেলকে, আমার এত বড় ক্ষতি করবে না। ভুলবাল কেন যে ভাব নিতে গেলাম। আর নিলি তো নিলি, একদম জমির সামনে গিয়ে ভাবটা নিলি। তারপর শার্টের গলাটা ঠিক করে দৌড়ে রুমে আসলাম, আর ভাবতে লাগলাম, আর মনে হয় এই বাসায় থাকা হলো না। গোছিয়ে নে রাফি, কত কষ্ট করে একটা রুম ভাড়া নিলাম, আর নিজের দোষেই আজ। আর এদিকে মেয়েগুলো তাদের রুমে গেল, আর ছোট মেয়েটা বলতে লাগলো, দেখলে আপু, ছেলেটা আমাদের কি ড্রপ মারলো। বাসাটা নাকি তার বাবার, আর তার বাবার নামটাই নাকি সে ভুলে গেছে। বিদেশ গিয়ে এরকম ছেলে আমি আগে কখনো দেখি নাই। হয়েছে হয়েছে, এই ছেলেটাকে তো আমাদের শিক্ষা দিতেই হবে। এক্ষুনি আব্বুর কাছে যাব। কি বলো আপু? আপুকে কিছু বলো না। ছেলেটা আমাদের সাথে ফোন করতে গিয়ে হয়তো এরকম করেছে। তুই থাম, দেখ এখন আমি কি করি। তখন মেয়েটা তার বাবার রুমে গেল, আর তার বাবা বলতে লাগলো, বাবা, তোমার যে একটা ছেলে আছে সেটা তো আমাদের আগে বলো নাই। কি, আমার ছেলে আছে? বাহ, খুব ভালো হলো রে। অনেক শখ বুঝলি একটা ছেলের, কিন্তু হলো কোথায়? ছেলে ছেলে করতে করতে তোরা 3 বোন জন্ম নিলি। আব্বু, তুমি বলবে বাইরের ছেলেটা কে? কার কথা বলছিস? বাইরের ছেলে আমি আনবো কোথা থেকে? যাকে তুমি রুম ভাড়া দিয়েছো সেই ছেলেটা। ও, তুই নিশ্চয়ই রাফির কথা বলছিস। হুম, বদমাসটার নাম তো রাফি বলেছিল। আরে, তাকে বদমাশ বলছিস কেন? খুব ভালো একটা ছেলে। জানো তোমার ভালো ছেলেটা কি করেছে? কি করছে? আচ্ছা, তুমি ছেলেটাকে আগে ডাকো, পরে বলছি। তখন মেয়েটা তার বাবার রুমে গেল, তার বাবাকে বলতে লাগলো। তখন আঙ্কেল আমাকে ডাক দিল, আর আঙ্কেলের ডাক শুনে আমি তো শেষ। এই মনে হয় বলবে, এই ছেলে যাও আমার বাসা থেকে, আমার মেয়েদের সাথে বেয়াদবি। তোর মনে হয় এই বাসায় আর থাকা হলো না। তখন আঙ্কেলের রুমে গেলাম, আমার পিছু পিছু অন্য দুটাও আসলো। তখন আঙ্কেল বলল,
আসো রাফি, ওদের সাথে পরিচয় করে দিই। এ হচ্ছে সানজিদা, আমার বড় মেয়ে, আর এ হচ্ছে নীলা, আমার মেজো মেয়ে, আর এ হচ্ছে রিয়া, আমার ছোট মেয়ে। তখন আর কি সবাইকে হাই হ্যালো বলতে হলো। তখন সানজিদা বলতে লাগলো, আব্বু, তুমি কি আমার কথাটা শুনবে এখন? বলো, দেখে কি বলবে? আমরা যখন বাসায় ঢুকতে যাব তখন এই ছেলেটাকে গেটের সামনে দাঁড়িয়ে চা খেতে দেখলাম। পরে এখন বুঝতে পেরেছো সে কত বড় একটা বেয়াদবি করেছে আমাদের সাথে। তাই আমি চাই না সে এই বাসায় থাক। আর তোমার এরকম 3টা মেয়ে বাসায়, আর তুমি কিভাবে রুম ভাড়া দিলে? তখন আঙ্কেল যা বললো সেটা শুনে তো আমার খুশিতে কান্না করে দিতে ইচ্ছে করছিল। তখন আঙ্কেল বলল, বলো দেখি কি বলবে। দেখ মা, রাফি হয়তো তোদের সাথে মজা করেছিল আর তোরা সেটা সিরিয়াসলি নিয়েছিলি। আর রাফি তো আমার ছেলের মতোই, তাই না রাফি? তখন আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জানালাম। এরপর আঙ্কেল বলল, এখন তোমরা যার যার রুমে যাও। তখন আমি চলে আসতে লাগলাম। পেছন থেকে সঞ্জিতা বলল, আজ বেঁচে গেছে তো কি হয়েছে, আমার নামও সঞ্জিতা। দেখে নেবো আমি। তখন আমি না শোনার ভান করে চলে আসলাম। আর তখন রিয়াকে সঞ্জিতা বলল, দেখলি কেমন শিয়ানা ছেলে। তবে যাই বলিস না কেন আপু, ছেলেটা কিন্তু হেভি মজার। আমার কিন্তু খুব ভালো লেগেছে। ভালো লেগেছে মানে? আই, তুই কি বলছিস? দাঁড়া, আব্বুকে গিয়ে বলবো। ধুর, সবসময় শুধু আব্বুকে ডাকো কেন? কি সুন্দর একটা ছেলে, আর কি কিউট। তাকে তুমি বাসা থেকে বের করতে চাইছো? তোরা যাই বলিস, আমি তো তাকে দেখিয়ে নেব। নীলা আপু, চলো তো রাফি ভাইয়ের সাথে কথা বলে আসি গিয়ে। বলবো সঞ্জিতা আপু তোমাকে দেখতে চাই। তবে রে, তারপর তাদের দৌড়াতে থাকে। আর এদিকে আমি রুমে এসে হাসতে হাসতে শেষ। আঙ্কেলের কথায় সঞ্জিতা মেয়েটার মুখের অবস্থা যা হয়েছিল পুরো দেখার মতো। এভাবে 2 দিন কেটে যায়। আজকে অফিস যেতে হবে, তাই রেডি হচ্ছি। রেডি হয়ে বাইরে আসলাম। এমনিতে একটু লেট হয়ে গেছে, তাই সাদে থেকে একটা রিক্সা ডাক দিয়ে দাঁড় করালাম আর বললাম আসতেছি আমি। তারপর দৌড়ে নিচে গেলাম, কিন্তু নিচে গিয়ে দেখি ওই রিক্সায় একটা মেয়ে বসে আছে। মেজাজটা যা খারাপ হলো, এমনিতেই লেট, তার উপর আবার এই মহা ঝামেলা। মনে মনে ভাবলাম এখন গিয়ে সেই লেভেলের একটা ঝাড়ি দিব। তাই সেই রকম প্রিপারেশন নিয়ে গেলাম আর বললাম, এই আপু, রিক্সা থেকে নামেন, রিক্সাটা আমি আগে ডাক দিয়েছি। তখন মেয়েটা আমার দিকে তাকালো, আর যাকে দেখলাম তাকে দেখে, আরে তেমন কেউ না, বাড়িওয়ালার বড় মেয়েটা আর কি। তখন আমি তাকে বললাম, আচ্ছা আপনি রিক্সায় উঠলেন কেন? রিক্সাটা তো আমি আগে ডাক দিয়েছি। আচ্ছা, রিক্সায় কি কোথাও আপনার নাম লেখা আছে? কিন্তু আমি তো দেখছি না। না, নাম লেখা নেই, কিন্তু ডাক তো আমি আগে দিয়েছি। হয়তো ডাক আপনি দিয়েছেন, কিন্তু রিক্সায় কিন্তু আপনার আগে আমি বসেছি, তাই আমি যাবো এই রিক্সায় দিয়ে। এই মামা, চলেন তো। মনে মনে বললাম, দেখলেন তো কিরকম ফাজিল মেয়ে। একেই আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, কিন্তু এখন কি দিয়ে যাব? সব রিক্সায় তো 2 জন করে আছে, এখন কি করা যায়? হঠাৎ দেখি ওই দিনে সেই হাফ লেডিস মানে সুলতান আর কি বাইক নিয়ে এদিকে আসে। তখন আমি মনে মনে ভাবলাম এটাকেই কাজে লাগানো যাক। যেই ভাবা সেই কাজ। হাতের ইশারা দিয়ে দাঁড়াতে বললাম, কিছু কথা আছে। তখন সে দাঁড়ালো আর বলল, কিরে, তোর কত বড় সাহস আমাকে দাঁড়াতে বললি? ভাই, আপনি কিন্তু অলরেডি দাঁড়িয়ে আছেন, কিন্তু আমি কিন্তু আপনাকে এমনিতেই দাঁড় করাই নাই, একটা কারণ আছে অবশ্য। ভাই, আমার বাড়িওয়ালার বড় মেয়েকে আপনি পছন্দ করেন তাই না? কি যেন নাম? ও হ্যাঁ, সানজিদা। সে কিন্তু আপনার কথা আমার কাছে জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, জিজ্ঞেস করছিল। না মানে কি জিজ্ঞেস করছিল? ভাই, সে অনেক কথা, সারাদিন তো সে শুধু আপনার কথাই বলে। মনে হয় সেটিং হয়ে যাবে ভাই। কি বলো তুমি, সত্যি বলছো তো? আরে ভাই, আমি কি পাগল নাকি আপনার সাথে মিথ্যা কথা বলতে যাব? ও সরি, আপনাকে তো সালাম দেয় হয় নাই। আরে থাক, সালাম দিতে হবে না। তুমি তো মিয়া আমার কলিজায় থাকো। আর আজ যা শোনাইলাম তা এখানে দাঁড়িয়ে আছো ভাই, মুখটা কালো করে বললাম, অফিসে যেতাম, কিন্তু কোনো রিক্সাই তো পাচ্ছি না, কি করে যে যাব, এমনিতে লেট হয়ে গেছে। এই চলো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। আরে না ভাই, আপনাকে শুধু শুধু কষ্ট দিতে চাই না। আরে চলো। তারপর আর কি উঠে বসলাম। তখন সুলতান ভাই বলল, একটু দেখে শুনে রেখো, তোমার তো ভাবি হয়, বোঝো না? জি ভাই, সে কি আর বলতে হবে, তবে এসব কিন্তু তাকে আবার বলতে যাবে না। আমি কিন্তু
আরেকটা কথা শুনেছি, সে নাকি আপনাকে সারপ্রাইজ দিতে চায়। আপনি এখন যদি কিছু বলে দেন তাহলে হয়তো তার মনটা খারাপ হয়ে যাবে। আরে না, কিন্তু সে যে আমাকে এত ভালোবাসে আগে বুঝতাম না। মনে মনে বললাম, তুই শালা সেই হাফ লেডিস রয়েই গেলি। কি জানি তোর ওইটা আছে কিনা। তখন হঠাৎ আমি বললাম, ভাই চলে আসে। তখন সে আমাকে নামিয়ে দিল আর আমি অফিসে ঢুকে গেলাম। পরে কাজে মনোযোগ দিলাম। আর এদিকে সঞ্জিতা শপিংয়ে গেছে। শপিং করতে তার পছন্দ মতো কাপড় দেখছে। সে কিন্তু মাগার পছন্দ হচ্ছে না। তার আসলে মেয়েদের যা হয়ে থাকে আর কি। হঠাৎ একটা শার্ট তার নজরে পড়ে যায়, আর সেইটা সে কোথাও সে দেখেছে বলে মনে হচ্ছে। হঠাৎ মনে পড়লো তাদের বাসার ভাড়াটিয়া এমন একটা শার্ট পরতে দেখেছে। তখন সানজিদা কি ভেবে বা কি মনে করে শার্টটা নিল সেটা আমি জানি না। ইনফ্যাক্ট সেটা সে নিজেও জানে না। এভাবে শপিং করা শেষ হলো আর বাসায় চলে আসতে লাগলাম। আর আমি বসে বসে কাজ করছি। হঠাৎ কেউ একজন বলে উঠলো, বাহ, নতুন বাসায় উঠলেন মিস্টার সুজন হাসান রাফি, আর এখনই আমাকে ভুলে গেলেন? তাকে দেখি লিজা। লিজা আমার কলিগ। আর কলিগ বললে ভুল হবে, খুব ভালো বন্ধু আমরা। তবে মেয়েটা খুব ভালো এবং কিউট। আরে কি যে বলো না, তোমাকে কি আর ভোলা যায়? আসো ভেতরে আসো। তখন সে ভেতরে আসে আর বলে, তা নতুন বাসায় কেমন লাগছে তোমার? সেটা তো ভালো, কিন্তু একটা সমস্যা। আবার কি সমস্যা? বাড়িওয়ালার 3টা মেয়ে আছে আর খুব সাংঘাতিক। কি বলো? তাহলে তো তুমি লাকি, রাজ্য রাজকন্যা দুটোই আছে। আরে থুর বাল। ও মা, ছেলে দেখে আবার লজ্জাও পায়। আজকে কিন্তু ট্রিট দিতে হবে। কিসের টিপ দেব? ও মা, নতুন বাসা নিলে আর ট্রিট দেবে না? আচ্ছা ঠিক আছে, দুপুরে একসাথে লাঞ্চ করব দুজন। তারপর লিজা চলে যায় আর দুপুরে দুজনে একসাথে লাঞ্চ করলাম। এভাবে অফিস ছুটি হয়ে গেল। ও, আপনাদের তো বলাই হয়নি, আজ আমার বেতন দিয়েছে, তাই বাসায় টাকা পাঠালাম আর নিজের জন্য কিছু টাকা রাখলাম। তারপর একটা বিকাশের দোকানে গেলাম। আমি গিয়ে দাঁড়াতেই নাম্বার দিতে যাব, এরই মাঝে একজন এসে বলে, ভাই 30,000 টাকা পাঠাবো। তখন আমাকে আগে না দিয়ে সেই লোকটাকে আগে দিল। আরেকজন এসে বলল, 50,000 টাকা পাঠাবো। আবার আমার আগে তাকে দিল। কারণ আমার তো মাত্র 10,000 টাকা। তাদের কাছে হয়তো এই টাকাটা খুব অল্প, কিন্তু আমাদের মতো মধ্যবিত্তরা জানে এই 10,000 টাকা তাদের কাছে কত টাকা। 10 লাখ টাকার সমান। আসলে আমাদের মতো মধ্যবিত্তরা লেখাপড়া করে একটা ভালো চাকরি বা ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য, কিন্তু সেই স্বপ্নটা কি আদৌ আমাদের মতো মধ্যবিত্তদের দেখা উচিত? আমাদের মা বাবা হাজারো স্বপ্ন নিয়ে তার ছেলে মেয়েকে বড় করে লেখাপড়া করে একটা ভালো চাকরি করবে তার ছেলে, তখন তারা সুখে শান্তিতে দিনগুলো কাটাবে। কিন্তু সেই বাবা মার স্বপ্নগুলো হয়তো স্বপ্নই থেকে যায়। একটা ব্রিলিয়ান্ট ছাত্র হয়েও লেখাপড়া শেষ করে বেকার বসে তার বাবা মার টাকায় খেতে হয়। কারণ তাদের তো আর মামা কাকা কেউ বড় পদের চাকরি করে না যে সে চাকরি পাবে। আজ আমাদের সোনার বাংলা কোথায়? এটা কি সেই সোনার বাংলাদেশ? থাক, অনেক কথা বলে ফেলেছি, এখন গল্পে আসা যাক। তারপর টাকাগুলো পাঠিয়ে আম্মুকে কল দিলাম। সালাম দিয়ে তাকে জিজ্ঞেস করলাম ভালো আছে কিনা। এরকম আরো অনেক প্রশ্ন করলাম আর কি। বললাম কিছু টাকা পাঠিয়েছি। এভাবে কথা বলতে বলতে একটা রিক্সা করে বাসায় চলে আসতে লাগলাম। হঠাৎ একটা রাস্তার পাশে একটা জিনিস লক্ষ্য করলাম, কয়েকটা ছেলে মিলে একটা মেয়েকে বিরক্ত করছে, মানে ইভটিজিং আর কি। তখন আমি সেখানে রিক্সাটা থামাতে বললাম। রিক্সা থামিয়ে সেখানে গেলাম আর বললাম, কি হয়েছে ভাই এখানে? কি হয়েছে সেটা তোকে বলতে হবে নাকি? আপনি এই মেয়েটাকে এভাবে বিরক্ত করছেন কেন? সেটা কি তোকে বলতে হবে নাকি? যা, তোর কাজে যা, আমার কাজে বাধা দিবি না। ভাইয়া, এরা প্রতিদিন আমাকে বিরক্ত করে। বিরক্ত করি তাই না? আজকে তোকে বুঝাবো বিরক্ত কাকে বলে। আর তোর এই হিরো আমাদের কি করবে, হ্যাঁ? কি করব তাই না? দাঁড়া। তখন আমি, আপনারা কি ভেবেছেন আমি তাদের মারতে গেলাম? আরে না, আমি কি পাগল নাকি বা বাংলা সিনেমার হিরো নাকি? এদের গ্যাং অনেক বড় থাকে। আজ কিছু বললে অন্যদিন ঠিক আমাকে ভরে দিবে। তাই ফোনটা হাতে নিলাম আর সুলতান ভাইকে কল দিলাম আর এখানে কয়েকটা ছেলে নিয়ে আসতে বললাম। তখন আমি আবার সেখানে গেলাম আর বললাম, একটু দাঁড়া ভাই, একটু পরে বুঝতে পারবি আমি কে।
আচ্ছা দেখি তুই কাকে নিয়ে আসিস। একটু পর সুলতান ভাইয়ের সাথে আরো কিছু ছেলে নিয়ে আসলো আর আমাকে বলল, কি হয়েছে ছোট ভাই? ভাই এই দেখেন, এই ছেলেগুলো এই মেয়েকে প্রতিদিনই বিরক্ত করে। এই তুই আবার কে? আমাকে চিনিস নাকি? রাফি, তুমি মেয়েটাকে নিয়ে চলে যাও, আর আমি এদের বোঝাচ্ছি আমি কে। তখন আমি আর কি ভদ্র ছেলের মতো সেখান থেকে চলে আসলাম, সাথে মেয়েটাকেও নিয়ে আসলাম। আর মেয়েটাও আমাকে ধন্যবাদ দিল। তারপর মেয়ের বাসায় চলে গেল আর আমি আমার বাসায়। তারপর নিজের রুমে গেলাম আর ফ্রেশ হলাম। তারপর ভাবলাম এখন একটু ছাদে যাওয়া যাক। যেই ভাবা সেই কাজ। মোবাইলটা হাতে নিয়ে একটা গান ছেড়ে ছাদে উঠতে লাগলাম। গানটা আমার খুব প্রিয় একটা গান। ইনফ্যাক্ট এই গানটা অনেকেরই পছন্দ করে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অজরে নামবে বুঝি শ্রাবণের ঝড়াই আজ কোনো এক উদাসী হয়ে দূর অজানায় যায় হারাতে। এই গানটি শুনছি আর গুনগুন করে গাইতে গাইতে ছাদে উঠে গেলাম। আর এদিকে চান্দিদা শপিং থেকে যে শার্টটা কিনেছিল সেটা পরে ছাদে এসে বন্ধুদের সাথে চ্যাট করছে। হঠাৎ সে কাউকে ছাদে আসার উপস্থিতি টের পেল। তখন আমি ছাদের এক পাশে গিয়ে বসলাম, কিন্তু আমার পাশে কে আছে বা কেউ আছে কিনা সেটা আমি জানি না। আমি সেখানে বসে 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 গান গাইতে লাগলাম। আর সঞ্জিদা মেয়েটা আমাকে দেখে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, ছেলেটা তো সাহস কম না, আমার পাশে এসে বসেছে। তখন সঞ্জিদা বলল, এই হ্যালো, এরকম ছাগলের মতো ব্যয় ব্যয় করা বন্ধ করে দেন। আর আপনি ছাদে এসেছেন কেন? বাবা আপনাকে রুম ভাড়া দিয়েছে, কিন্তু ছাদ ভাড়া দেয় নাই। মানে বাড়িওয়ালাদের কমন ডায়লগ আর কি। তখন আমি ডানে তাকিয়ে দেখি, আরে এটা তো একটা ছেলে, না মানে মেয়ে, শার্ট পরেছে। তো তাই কনফিউজড হয়ে গিয়েছিলাম। এখন আপনি বাড়িওয়ালার মেয়ে সঞ্জিতা না, আমার শার্ট আপনার কাছে আসলো কি করে? আপনার শার্ট মানে? শপিং মল থেকে আজকে কিনে নিয়ে আসলাম। ধরো, এই আপনি বাড়িওয়ালার মেয়ে সঞ্জিতা না, আমার শার্ট আপনার কাছে আসলো কি করে? আচ্ছা, আপনার সমস্যা কি? আমার পিছু পিছু আপনি কেন ঘোরেন? আপনার পিছে পিছে আমি ঘুরতে যাবো কেন? আমার কি আর কাজ কাম নাই নাকি? আর আপনি তো আমার পিছে ঘুরেন। আমার শার্ট দেখে সেম শার্টটা আপনিও নিয়ে আসছেন। এই, আপনি এখান থেকে যান। যদি না যায়? তাহলে আমি এখন চিৎকার করব আর বলবো আপনি আমার সাথে খারাপ কিছু করতে চাচ্ছেন। কি বলে? থাক থাক, আমি যাচ্ছি। বাবারে কি ডেঞ্জারাস মেয়ে। তারপর আর কি যত দ্রুত সম্ভব সেখান থেকে চলে আসলাম। সিঁড়ি দিয়ে নামতে যাব, সামনে নীলা সামনে পড়লো আর বলল, ভাইয়া মানে কেমন যেন মুচড়ামুচড়ি করছে। মা, আপনার আবার কি হলো? এমন করছেন কেন? ভাইয়া, ওই সানজিদা আপু কোথায়? এটা বলার জন্য এরকম করতে হবে? আপনার ডেঞ্জারাস বোন উপরে আছে। তখন আমি চলে আসলাম আর সামনে আরেকটা পড়লো, মানে ছোটটা আর কি। ভাইয়া, আগামীকাল কি আপনি অফিসে যাবেন না? কিন্তু কেন? না, কিছু না, সেটা কালকে বলবো। আমি মনে মনে ভাবতে লাগলাম, এদের তিন বোন যেন কিরকম, আমার মাথা খারাপ করে দেবে এরা। তারপর নিজের রুমে চলে আসলাম আর রান্না করতে লাগলাম, কারণ আমি তো এখানে একা, তাই নিজেকেই রান্না করে খেতে হবে। তাই রান্না করতে লাগলাম, গান শুনছি আর রান্না করলাম। এভাবে রান্না শেষ হলো। এখন কেমন যেন লাগছে, মানে গরম লাগতেছে। তাই আবার গোসল করতে গেলাম। তারপর খাবার খেয়ে একটু ফেসবুকিং করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্না করলাম। তারপর খাবার খেয়ে রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে পড়লাম। রিয়াদের রুমের সামনে দিয়ে যেতে লাগলাম। হঠাৎ রিয়া ডাক দিল আর বলল, আঙ্কেল নাকি আমাকে ডাকতেছে। তখন ভেতরে গেলাম, আঙ্কেলকে সালাম দিলাম আর জিজ্ঞেস করলাম, আঙ্কেল আমাকে ডেকেছেন? বাবা ডেকেছি। আসলে রিয়াদের কলেজে ফিরে তো তোমার অফিস যদি একটু একটু কষ্ট করে রিয়াকে সাথে করে নিয়ে যেতে, তাহলে কলেজে নামিয়ে দিয়ে তারপর তুমি অফিসে চলে যাও। আঙ্কেল সে তো মনে হয় একাই যেতে পারে। একাই যেত। আসলে বলতেছি, রাস্তায় নাকি কিছু ছেলে নাকি তাকে ডিস্টার্ব করে, আর তুমি ছেলে সাথে গেলে তারা কিছুই বলার সাহস পাবে না। তখন আর কি বলবো, এখন তো সাথে করে নিতেই হবে। তখন আমি বললাম, আসেন। পরে আঙ্কেলকে সালাম দিয়ে চলে আসলাম আর রিয়া আমার পিছে পিছে আসতে লাগলো। তখন আমি দুইটা রিক্সা ডাক দিলাম। এটা দেখে রিয়া বলল, আপনি রিক্সা দুইটা ডাক দিলেন কেন? তাহলে কি করব? আর আমি কি পাগল নাকি আপনার সাথে একই রিক্সা যাব? বুঝতে পারছি আপনার মাথায় কোনো বুদ্ধি নাই।
আপনাকে নিয়ে মনে হয় আমার ভবিষ্যতে আমার অনেক বিপদ আছে। ভবিষ্যতে বিপদ আছে মানে? কিছু না। আচ্ছা, আমরা দুজন যদি দুই রিক্সা দিয়ে যাই তাহলে সেই ছেলেগুলো তো আমাকে ডিস্টার্ব করবেই, তাই না? তাহলে বাবা আমাকে আপনার সাথে পাঠিয়ে কি হলো? এই মামা, আপনি চলে যান। তারপর একটা রিক্সা চলে গেল আর দুজনেই এক রিক্সায় উঠলাম। আমার যেন কিরকম লাগছে, এই প্রথম কোনো মেয়ের সাথে একই রিক্সায় উঠলাম। তখন রিয়া বলতে লাগলো, আচ্ছা, আপনি আমাকে আপনি করে বলেন কেন? আমি কি আপনার বয়সে বড় নাকি? তাহলে কি বলে রাখবো? জান, কলিজা এইসব বলে ডাকবে? কি? বলছি তুমি করে বলবে, আর আমিও তো এত আপনি করে বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, বলবো। আচ্ছা, সেই ছেলেগুলো কোথায়, দেখছি না তো? তারা কি আর এখানে থাকবে? আজকের সাথে হিরো আছে না, তাই তারা আগেই পালাইছে। আমাকে হিরো বলাতে নিজের পাট একটু বেড়ে গেল। শার্টের কলারটা একটু উঁচু করে নিলাম। আর আপনি যা ভীতু, ছেলেরা কিছু বললে না জানি আমাকে রেখেই পারলান। এটা বলার পর ভাবটা একটু কমে গেল, মানে শার্টের কলারটা ঠিক করে নিলাম। এই তো তোমার কলেজের সামনে চলে আসি, যাও। তখন সে রিক্সা থেকে নামলো। হঠাৎ তার বান্ধবীগুলো আমার কাছে আসলো আর বলল, দুলাভাই কেমন আছেন? বাহ, দুলাভাই তো অনেক হ্যান্ডসাম। অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললাম, কিসের ধুলাবাই আর কার দুলাবাই? এই, তোরা চল তো। আচ্ছা, তাহলে তুমি যাও। তখন রিক্সা আবার চলতে লাগলো আর আমি ভাবতে লাগলাম, রিয়ার মতো মনে হয় তার ফ্রেন্ডগুলো পাগল। আর এদিকে রিয়াকে যে আমি রিক্সা করে বাসা থেকে বের হয়েছি আর সেটা নীলা দেখেছে, আর সেটা দেখেই শান্তিদের কাছে গেল আর বলল, আপু, রাফি ভাইয়া আর রিয়াকে দেখলাম একই রিকশায় করে যাচ্ছে। কি? লুচ্চাটা এখন আমার বোনের পিছনে পড়েছে। দাঁড়া, তার ব্যবস্থা আমি করতেছি। কিন্তু আপু, তুই কি করবি? ভাবতে দে আমাকে। কিন্তু বাবাকে বলে তো লাভ নেই, কারণ রাফি তো বাবার কাছে প্রিয়। ওর মতো এখন যা করতে হবে সেটা অন্যভাবেই করতে হবে। আর এদিকে আমি অফিসে গিয়ে কাজ করতে লাগলাম। হঠাৎ লেজা আমার কাছে আসে আর বলতে লাগে, রাফি কি বিজি আছো নাকি? মোটামুটি মোটামুটি একটু আছি আর কি। কয়েকদিন ছুটি কাটিয়েছি তো, তাই একটু চাপে আছি। ও, তাহলে আমি চলে যাই, পরে কথা বলবো নি। আর একটা কথা, লাঞ্চ টাইমে আমি আসবো, আমার সাথে লাঞ্চ করতে যাবে, মনে থাকবে নাকি? থাকবে। এখন যাও, কাজ শেষ করি, নয়তো বস আমার 12টা বাজাবে। তারপর লেজা চলে গেল। খুব ভালো একটা মেয়ে আর খুব ভালো মনের মানুষ, আর আমাকে পছন্দ করে, সেটা আমি কিছুটা হলেও বুঝতে পারি। সে যদি আমাকে সাপোর্ট না দিত তাহলে হয়তো আজ এই চাকরিটা করতে পারতাম না। পৃথিবীতে এখনো ভালো মানুষ টিকে আছে, আর সেটা তাকে না দেখলে বুঝতেই পারতাম না। এভাবে কাজ করতে করতে লাঞ্চের টাইম হয়ে আসলো আর আমি কাজগুলো করতে লাগলাম। হঠাৎ লিজা এসে বলতে লাগলো, কি মিস্টার, আজ কি খেতে হবে না, নাকি না খেয়ে কাজ করবেন? লাঞ্চের টাইম হলে যাব তো। বোকা, লাঞ্চের সময় শেষ হয়ে আসতেছে। তখন আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম, আরে সত্যিই তো অনেক সময় হয়ে গেছে। তখন আর দেরি না করে দুজন মিলে একটা রেস্টুরেন্টে আসলাম আর খাবার অর্ডার দিলাম। তখন লিজা বলল, আচ্ছা, তোমার আম্মু কেমন আছে? আসলে তেমন ভালো না, বয়স হয়ে গেছে তো। তাহলে বাসা থেকে ঘুরে আসতে, আন্টিকেও দেখে আসতে। কিন্তু এখন তো বস ছুটি দেবে না, 3 দিন ছুটি কাটিয়েছি। সেটাও কথা। এভাবে খাবার চলে আসলো। তারপর খাবার খেয়ে দুজনে আবার অফিসে চলে আসলাম। তারপর বিকেলে অফিস করে বাসায় চলে আসলাম। আর এদিকে রিয়া বাসায় গিয়ে ভাবতে থাকে, ছেলেটা যেন কীরকম, তাকে দুলাভাই ডাকলো, আবার ফ্রেন্ডরা, আর গর্দ বুঝতেই পারলো না। আর নীলা ভাবতে লাগলো, প্রিয়া রাফির সাথে একই রিকশায় করে কলেজ যায়। প্রিয়া রাফির সাথে একই রিকশায় করে কলেজে যায়। আমাকেও কিছু করতে হবে। রাফিকে নিয়ে আমি শপিং করতে যাব, এখনই বাবার কাছে যাব। আর এদিকে সানজিদা ভাবতে লাগলো, প্রথমে তো এই বাসায় ভাড়া উঠেছে, এখন আবার আমার বোনটাকে পটিয়ে এই বাসার মালিক হতে চায়। দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি, আগামীকাল বুঝবি মজা আমি কি করতে পারি। আর এদিকে তারা আমাকে নিয়ে হাজার কিছু ভাবতে লাগলো। আর আমি শালা রান্না করতে করতে আমার জীবন শেষ। কি একটা প্যারা। পরের দিন অফিসে গেলাম। অফিস শেষ করে একটা রিক্সা করে বাসে আসতে লাগলাম। হঠাৎ সামনে কয়েকজন মিলে রিক্সাটা থামালো আর তাদের হাতে হকি স্টিক। কিন্তু অবাক করা বিষয় হলো,
তারা সবাই লেডিস, মানে মেয়ে। কিন্তু মেয়েদের সাথে আমার আবার কি শত্রুতা থাকতে পারে? আবার তাদের লিডার সে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। তখন একটা মেয়ে বলল, এই আবাল, রিক্সা থেকে নাম, না হলে পায়ে দিব একটা। আচ্ছা সে না হয় দিলেন, কিন্তু আপনারা কারা? না মানে আমাকে কেন রাস্তার মাঝখানে দাঁড় করালেন? দেখেন আমার কাছে কিন্তু টাকা পয়সা নেই, শুধু কম দামি একটা ফোন আছে, সেটা নিতে পারেন। তখন তাদের লিডার বলল, এই শালা, আমাদের দেখে কি তোর ফকির মনে হয় নাকি? হ্যাঁ, ছিনতাইকারী মনে হয়? হিমা এটাকে, আরে আপনারা বুঝতে পারছেন না? হ্যাঁ ঠিকই ধরেছেন, বাড়িওয়ালার দরজাল মেয়েটা, মানে হচ্ছে সানজিদা। ফকির মনে না হলেও কিন্তু ছিনতাইকারী ঠিকই মনে হচ্ছে, এরকম লাঠি হাতে। আচ্ছা আমাকে রাস্তায় কেন আটকালেন? কেন? তুই কি ছোট বাচ্চা নাকি যে বুঝিস না? কেন আটকালাম তোকে? মেরে হাসপাতালে পাঠাবো আজকে তোকে। এটা মনে রাখবেন, আমার কাছে কিন্তু টাকা পয়সা নেই, মেরে হাসপাতালে পাঠালে আপনাকেই টাকা খরচ করতে হবে। কি? তুই আমার মুখে মুখে তর্ক করিস? দেখ আজকে তোর কি করি আমি। তখন সে হকি স্টিক দিয়ে আমাকে মারতে লাগলো, আর আমি সেটা ধরে ফেললাম। আর আপনারা কি ভাবছেন, ধরে সেই লেভেলে ঠাস করে একটা চড় মারলাম? আরে বাংলা সিনেমার মতো ডায়লগ দিতে লাগলাম, বললাম, এই তোর কি লজ্জা শরম নাই? রাস্তার মাঝে আমার মতো একটা পোলারে একা পেয়ে মারতেছিস? তোর নামে আমি ছেলেকে রেপ করার দায়ে মামলা করব। আরে পাগল নাকি? আমি কেন এসব বলতে যাব? নায়িকাকে কি নায়ক এসব বলে? বলে নাকি? আর সে যদি আবার হয় বাড়িওয়ালার মেয়ে, তাহলে তো কথাই নেই। আসলে আমি লাঠি ধরে বলতে লাগলাম, ওগো সুন্দরী, তোমার হাতে এসব হকি স্টিক মানায় না, তোমার হাতে লাল গোলাপ মানায়। আর সেটা দিয়ে যদি আমাকে প্রপোজ করো তাহলে কিন্তু আমি মাইন্ড করব না, মেনে নেব। কি? তুই কি বললি? আর এটা ছাড়। এই তোরা কি দেখছিস? ওকে মার। তার বান্ধবীরা বলতে লাগলো, তোর দুজন এখানে রোমান্টিক কথা বলছিস আর সেজন্য তুই আমাদের এখানে নিয়ে আসলি? আরে শালিকারা, তোমরা বুঝতেছো না, আমি আর ও ইস বলতে লজ্জা করছে। আসলে বুঝতেই তো পারছো, একটু ঝগড়া হওয়ার কারণে এমন করলো আর কি। শালিকাকে? এসব তোমার জানার প্রয়োজন নেই, তোমরা যাও। হ্যাঁ, তারপর তাদের বান্ধবীদের বললাম আমি তাকে নিয়ে বাসায় যাচ্ছি। তখন আর কি তারা চলে গেল, আর আমি সানজিদাকে রিক্সায় উঠতে বললাম, কিন্তু সানজিদা রিক্সায় না উঠে বলতে লাগলো, তোকে তো আমি পরে দেখে নেব। এই বলে হন হন করে চলে যেতে লাগলো। আর আমি বলতে লাগলাম, হেই পরেই দেখো না, এত মানুষের সামনে দেখাতে আমার আবার লজ্জা করে। আপনারা আবার কি ভাবছেন? ধুর, আপনারা এমন কেন? আরে আমি তো সাহসের কথা বলছি, এত মানুষের সামনে সাহস দেখানো ঠিক না। তারপর রিক্সা করে বাসায় চলে আসলাম। আসার পথে রিক্সাওয়ালা মামা জিজ্ঞেস করলো, মামা, মেয়েটা আপনার সাথে এমন করলো কেন? মামা আপনিও বুঝলেন না? আরে সে তো আমার আর ঝগড়া হওয়ার কারণে এমন করলো। কি একটু ঝগড়ার কারণে এমনটা করলো? পরে জানি কি করে। মামা, আপনার কপালটাই খারাপ। মামা তারপর বাসায় চলে আসলাম আর ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম। পরে একটু বাইরে বের হলাম, একটু ঘোরাঘুরি করতে। গেট দিয়ে বের হতে যাব, তখনই সামনে দেখি একজন দাঁড়িয়ে আছেন। আরে সেটা কেউ না, রিয়া দাঁড়িয়ে আসে। তাকে দেখে আমি আস্তে করে কেটে পড়তে চাইলাম, কিন্তু ওই যে বলে না, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। রিয়া আমাকে ডাক দিল, এই রাফি ভাইয়া, কোথাও যাচ্ছ নাকি? এই তো একটু হাঁটতে বের হলাম, এই আর কি, দেখি এলাকাটা কিরকম। তাই নাকি? আমিও যাচ্ছিলাম। এখন যেহেতু আপনিও যাচ্ছেন, তাহলে তো একসাথেই যাওয়া যায়। আরে না, তুমি একা যাও, পরে লোকে অন্য কিছু ভাবতে পারে। একা যাব মানে কি? এলাকায় কত বাজে ছেলে আছে সেটা আপনি জানেন? দাঁড়ান, এক্ষুনি আব্বুর কাছে যাচ্ছি। থাক থাক চলো। তখন আর কি, বান্দরটা আমার সাথে চলতে লাগলো আর ভগভগ করতে লাগলো। আর এদিকে তার ভগভগ শুনে আমার কানের 12টা বেজে যাচ্ছে। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? আসেন আমার সাথে। তখন তার সাথে দেখতে লাগলাম, আর সে আমাকে একটা পার্কের দিকে নিয়ে যেতে লাগলো। হঠাৎ দেখি পেছন থেকে কেউ আমাকে ডাকছেন, এই ছেলে, এইদিকে আয়। কথা কানে যায় না নাকি কানের নিচে বসাতে হবে? তাকে দেখি সুলতান ভাই সেখানে বসে আছে, আর তার চেলা আমাকে ডাকতেছে। এদের দেখে রিয়া বলতে লাগলো, ভাইয়া, আপনি চলুন, এটা বাজে ছেলে, এদের সাথে ঝামেলা করে লাভ নেই। একটু পাট নিয়ে, হেই আমাকে চেনে না, দেখো আমি ওদের কি করি। তখন আমি
ওদের দিকে এগোতে লাগলাম আর ওখানে গিয়ে ঠাস ঠাস করে সেই ছেলেটাকে মারলাম যে আমাকে ডেকেছিল। আর তাকে চড় মারাতে সেখানে সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তখন নিজেকে কেমন যেন হিরো হিরো লাগতেছে। তখন ছেলেটা বলে উঠল, সুলতান ভাই, আপনার সামনে আমাকে এভাবে চড় মারলো আর আপনি কিছু বললেন না যে? হয় বেটা রাম ছাগল, ভাই কি বলবে রে? সুলতান ভাই এসব কাদের সাথে রাখেন, একটু কমন সেন্স নাই? এখন কি বলছিলি? আমি তোর কি হই? ভাই দেখেন আমার সাথে কি আছে, সানজিদার বোন আছে। সানজিদার বোন এখন যদি সে গিয়ে তার বোনকে বলে দেয় আপনি আমার সাথে সেটাও তার সাথে এরকম আচরণ করেছেন, তাহলে সানজিদা আপনার সম্বন্ধে কি ভাববে? ধীরে ধীরে আপনার প্রতি তার যে ভালোবাসা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু এক নিমেষে শেষ হয়ে যাবে। পরে আপনি কি করবেন? সত্যি তো সেরকম কিছু তো আমি ভেবে দেখি নাই। ওই হারামজাদা, তুই ওর সাথে খারাপ ব্যবহার করলি কেন? দেখোস না সামনে আমার শালি দাঁড়িয়ে আছে। ভাই, ভুল হয়ে গেছে। এখন থেকে তাকে দেখলে সালাম দিবি আর সম্মান দিবি। আচ্ছা রাফি, তাহলে তুমি যাও। জি ভাই, এতক্ষণ আস্তে কথা বলছি যাতে আমার কথাগুলো রিয়া শুনতে না পায়, কিন্তু এখন জোরে জোরে বলতে লাগলাম। এই শোন, এখন থেকে রাস্তা দিয়ে যে যাক তাকে সম্মান দিবি, নয়তো তোর খবর আছে। আর তখন সুলতান ভাইকে একটা চোখ টিপ মারলাম আর সুলতান ভাই বলল, এখন যাও। তখন আমি শার্টের কলারটা উঁচু করে ভাব নিয়ে রিয়ার কাছে আসলাম। তখন রিয়া বলতে লাগলো, এই, তুমি তাকে চড় মারলে কিন্তু তোমাকে তারা কিচ্ছু বললো না কেন? আবার শাসিও আসলে। আরে ধুর, ওরা আমার কি করবে? আমার পরিচয় শুনেই তো তার প্যান্ট ভিজিয়ে ফেলেছে। ও মা, তাই নাকি? কিন্তু তোমার পরিচয়টা কি? এই শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার রিফাত ভাইয়ের নাম শুনেছ? গতকাল তার 1000 মৃত্যু পূরণ হয়েছে। না, এরকম নামে তো কাউকে চিনি না। চিনবে কেমন করে? থাকলে তো চিনবে, আমি তার অনেক ক্লোজ ছোট ভাই। ও আচ্ছা, তাহলে চলো। তারপর আমরা বাসায় চলে আসলাম আর নিজের রুমে গিয়ে রান্না করতে লাগলাম। ইস, আর যদি একটা বউ থাকতো তাহলে আর কষ্ট করে রান্না করতে হতো না। বউ রান্না করতো আর আমি পেছন থেকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকতাম। কিন্তু এখন আমি কি করব? দৌড়বা। কিন্তু এখন আমি বিয়ে করব না। যাই হোক, একটু পর দরজায় কারো নখের শব্দ শুনলাম। তারপর দরজা খুললাম আর দরজা খুলে পড়লাম মহা বিপদে। সামনে দাঁড়িয়ে আছে আমার জম। আমাকে মারতে পারলে মনে হয় সে বাঁচে। তখন সে আমাকে কিছু না বলে ঠাস করে আমার শার্টের কলারটা ধরে ফেললো আর বলতে লাগলো, এখন কি বলছিলি? আমি তোর কি হই? কোথায় কখন কি বললাম? আর আপনি তো আমার বাড়িওয়ালার মেয়ে, আর বাড়িওয়ালাকে যখন আঙ্কেল বলি আর সেহেতু আপনি আমার বোনের মতো। আচ্ছা, আমি তোর বোনের মতো? তাহলে আমার বান্ধবীদের শালি ডাকলি কেন? আরে ভবিষ্যতের কথা চিন্তা করে বললাম, বলা তো যায় না। তাদের কোনো ফ্রেন্ডকে যদি আমি বিয়ে করি সেই হিসেবে তো তারা আমার শালি। আমার কথাগুলো শুনে সানজিদার আগে আমাকে ঠাস করে চড় মারতে গিয়ে ধবাস করে মানে হচ্ছে গিয়ে লজ্জা করছে, তবুও বলি ধবাস করে আমার উপরে স্লিপ খেয়ে পড়ে যায়। আর পড়লো তো পড়লোই, একদম তার ঠোঁট গিয়ে আমার ঠোঁটের সাথে লেগে যায়। উফ, সে কি ফিলিংস! এই প্রথম কোনো মেয়ে ঠোঁটের ছোঁয়া পেলাম, যেতটা যেন কিরকম করছে। আর বুকে যে সেই লেভেলের ডিজে গান বাজতেছে সেটা আর বুঝতে বাকি রইল না। আর এদিকে সানজিদা তো রাগে আর লজ্জায় কেমন করতেছে সেটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। তখন সানজিদা আমাকে ধাক্কা মেরে উঠে পড়লো আর বলতে লাগলো, তোকে আমি দেখে নেব। পরে কেন, এখনই আসেন না। তখন সানজিদা চলে গেল আর আমি হাসতে হাসতে শেষ। আমাকে সাহায্য করতে এসে নিজেই আর অন্যদিকে সানজিদা তার রুমে গিয়ে ভাবতে থাকে, ছি, আমি এটা কি করলাম? এরকম একটা ছেলের উপরে তা আবার, ইস, আমার ভাবতে ঘৃণা হচ্ছে। তাকে তো আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। তখনই রিয়া সেই রুমে আসে আর বলতে লাগলো, আপু, তুই রাফি ভাইয়ের সাথে লাগতে যাস না, তার হাত অনেক লম্বা। কেন লাগতে যাব না? তার হাত তো আমি লম্বা দেখলাম না, সবই তো ঠিক আছে। আসলে আপু, তখন রিয়া সব খুলে বলল। রাফি ভাইয়া নায়কের মতো সেই এন্ট্রিটা মারলো, সেটা তো জাস্ট অসম। বুঝতে পেরেছি, তুই এখন যা, আমার কাজ করতে দে। তখন রিয়া চলে গেল আর সানজিদা ভাবতে লাগলো রিয়ার কথাগুলো। আর তখনই তার মাথায় একটা বুদ্ধি কাজ করলো। আচ্ছা, রাফির পাতানো ফাঁদে রাফিকে ফেলবো। অপেক্ষা কর রাফি, তোর কপালে না খারাপ কিছুই আছে। নিজেকে খুব চালাক ভাবিস তাই না? দেখ এখন সানজিদা তোর কি করে।
আর এদিকে আমি রান্না শেষ করে খাবার খেয়ে একটা মুভি দেখতে বসলাম, কারণ আগামীকাল শুক্রবার, তাই নো প্যারা। মুভি দেখা শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে একটু বাইরে যাব, তখনই পেছন থেকে কেউ একজন ডাক দিল, আর যেটা বলল। রাফি ভাইয়া, আপনার কাছে একটা রিকোয়েস্ট। মনে মনে বললাম, এই মেয়ে আবার কি রিকোয়েস্ট করবে বুঝতে পারছি না। এই বাড়িওয়ালার মেয়েগুলো আমার পেছনে কেন লেগেছে? তবে মেয়েটা আমার সাথে তেমন কিছু করে নাই, দেখি সে আবার কি বলে। বলেন মিস নীলা। আসলে ভাইয়া, আমি ভাবছিলাম শপিং করতে যাব, কিন্তু আব্বুও বাসায় নেই, আর আমি জিনিসের দাম দর করতে পারি না, তাই যদি আমার সাথে যেতেন। লর্ড হেলা, এবার তার শপিং করতে যেতে হবে, কিন্তু নীলা আমি তো একটু বাহি। ভাইয়া, আমি আপনার কোনো কথাই শুনতে চাই না, আপনি জাস্ট 2 মিনিট দাঁড়ান, আমি একটু আসতেছি। এ বলে নীলা ভিতরে চলে গেল। জানি না আমার কপালে কি আছে, তাদের 3 বোনকে নিয়ে। একটু পর নীলা রেডি হয়ে আসলো, অবশ্য তাকে দেখতে সুন্দর লাগছিল। তখন একটা রিক্সা করে যেতে লাগলাম, হঠাৎ সামনে সুলতান ভাইয়ের সাথে দেখা। তাই তো ভাই তো আমাকে নীলের সাথে দেখে বলল, কি ব্যাপার ছোট ভাই, কোথাও যাচ্ছ নাকি? জি ভাই, একটু শপিং করতে আর কি। আচ্ছা ভাই, আপনার সাথে পরে কথা হবে, আমাদের লেট হয়ে যাচ্ছে। তখন আমরা আবার চলে আসতে লাগলাম। তখন নীলা বলল, আচ্ছা, আপনি তাকে চিনেন নাকি? চিনি আর কি, হাফ লেডিস, তাও আবার মাস্তান। আচ্ছা, তোমার আপু এরকম কেন? জানি না, তবে সে এইরকমই, তবে তার মনটা কিন্তু খুব ভালো। তাই বুঝি, তাহলে তোমার মনটা কেমন? জানি না, চাইলে কিন্তু মন পরীক্ষা করে দেখতে পারেন। মনে মনে থাক রাফি, বেশি বেশি কথা বলিস না, জল পরে অনেক দূর গড়িয়ে যাবে। ওই তো আমরা চলে আসি, নামো। তখন তাকে নিয়ে শপিং মলের ভেতরে গেলাম। একটা দোকানে গেলাম, নীলা যেন কি নেবে না, মানে আমি আবার মেয়েদের জামা কাপড় সম্বন্ধে তেমন কিছু জানি না, কারণ লেখক তো এখনো বিয়েই করে নাই। তবে শীত আসলে কিন্তু একটা চেষ্টা করতে পারি, কিন্তু সেটা কোন শীতে বলা যায় না। যাই হোক, নীলা ঘুরে ঘুরে কাপড় দেখছে আর ভকভক করছে, আর আমাকে বলছে পছন্দ করে দিতে। তখন আমি বললাম, হে মানে নীলা, আমার না একটু ইস্যু পেয়েছে, যাব কি? আচ্ছা ঠিক আছে, যান, তাড়াতাড়ি চলে আসবেন। ওকে। আসলে আমার তেমন কিছু পায় নাই, এমনিতেই চলে আসি। বক শুনতে শুনতে আর ভালো লাগছে না, তাই আমি হাঁটছি আর ভাবছি নিজের জন্য একটা শার্ট নেওয়া দরকার। তাই একটা শার্ট নিলাম, যেটা পরে এসে দোকানদারকে জিজ্ঞেস করলাম, মামা শার্টটাতে আমাকে কেমন লাগতেছে? মামা, আপনাকে এই শার্টটাতে খুব মানিয়েছে, পুরো হিরো হিরোদের মতো লাগছে, এটা কিন্তু নিতে পারেন। আচ্ছা ধন্যবাদ, ওই শার্টটা দেন তো দেখি। মামা, ঠিক কাপড় চিনলেন, একের মান। তখন আমি সেটা পরে এসে জিজ্ঞেস করলাম কেমন লাগছে, আর তার সেই একই কথা। মামা, সাকিব খান ফেল করবে। তখন নিজেকে সাকিব সাকিব মনে হচ্ছিল, কিন্তু পরে আবার সামনে থাকা আরেকটা শার্ট চোখে পড়লো, তাই সেটা পরে আসলাম আর জিজ্ঞেস করলাম আমাকে কেমন লাগছে, আর মামা একই কথা। ভাই দারুণ, এটা নিতে পারেন, আপনাকে মানাবে। তখন আমি গিয়ে একটু আয়নার সামনে দাঁড়ালাম। এমা কি বিসি দেখাচ্ছে, থোর। সারা দোকানদারকে গিয়ে জিজ্ঞেস করলাম একটা কথা, যারা কাপড় কিনতে শপিং মলে যান, কখনো কাপড় পরে দোকানদার মামাকে জিজ্ঞেস করবেন না কেমন লাগছে, কারণ আপনি যেই কাপড়ই পরবেন না কেন, যদি আপনাকে দেখতে পাগলের মতো লাগে, তবুও তার চোখে হিরোর মতো লাগবে, কারণ কাপড়টা যে তার দোকানে। তখন আমি একটু রাগ দেখে বেরিয়ে আসলাম। শালা সিঙ্গেল বলে আজ সবাই মজা করে। আর এদিকে নীলা হঠাৎ আমাকে দেখতে না পেয়ে খুঁজতে লাগলো, তার কাছে তো আমার নাম্বারও নেই যে খোঁজ নেবে। আর এদিকে আমি নীলাকে খুঁজতে খুঁজতে একদম তার সামনে এসে পড়লাম। নীলা আমাকে দেখে বলল, রাফি ভাইয়া, আপনি হঠাৎ কোথায় হারিয়ে গিয়েছিলেন? আমি কি কচি খোকা যে হারিয়ে যাব? একটু ঘুরে দেখছিলাম আর কি। যদি আমি হারিয়ে যেতাম? কেন, আপনি কি কচি খোকি নাকি যে হারিয়ে যাবেন? কাপড় কেনা হয়েছে? না, এখনো হয় নাই। আচ্ছা ভাইয়া, ভাবতেছি একটা শাড়ি কিনবো, কিন্তু কখনো তো শাড়ি কেনা হয় নাই, তাই বুঝতে পারছি না কি রং বা কেমন কিনবো, যদি আপনি আসতেন। মনে হয় আমি অনেক কিনেছি। আচ্ছা চলো, তখন তাকে নিয়ে শাড়ির দোকানে গেলাম। আর বরাবরের মতো নীল রংটা আমার পছন্দ, আর সেটা আমার সব পাঠকরাই জানে। তখন কেনাকাটা শেষ করে রিক্সা দিয়ে আসতেছি, হঠাৎ নীলা প্রশ্ন করলো, আচ্ছা, আপনার কি নীল রং পছন্দ? জি, আর আপনার নামটাও নীলা, তাই নীল রঙে আপনাকে মানাবেও ভালো। হঠাৎ নীলা বলল, ভাইয়া চলেন ফুচকা খাই। না, আমি সব বাজে জিনিস খাই না, তুমি গিয়ে খেতে পারো। আপনারা ছেলেরা এই ফুচকার মজাটাই বুঝলেন না। কেন, ফুচকা কি বাম হাত দিয়ে বানায় নাকি?
দূর চলেন, আপনি না খেলে আমি খাবো, আর আপনি বসে বসে দেখবেন। তখন আর কি যেতে হলো মেয়েটার সাথে। সে পোষা খাবে আর আমাকে দেখতে হবে, কি এক ঝামেলায় আটকে পড়লাম। দুজনে হাঁটতে হাঁটতে ফুসকলার দোকানের সামনে আসলাম। আর আমি মনে মনে যেটা ভাবলাম সেটাই হলো, মানে এখানে অনেক মেয়ে বসে আছে আর তাদের মধ্যে একজনকে দেখে আমি সেখানেই দাঁড়িয়ে পড়লাম, মানে সানজিদা আর তার বান্ধবীরা সেখানে আছে। তখন আমি নীলার হাতটা ধরে টান দিলাম আর বললাম, আরে সামনে যেও না, তোমার রাক্ষসী বোনটা সেখানে বসে আছে, আমাকে তোমার সাথে দেখলে চিবিয়ে খাবে। আর এদিকে আমি যে নীলার হাত ধরলাম আর সেটা সানজিদা দেখে ফেলেছে। তখন সানজিদা ভাবতে লাগলো, শালা এত বড় সাহস আমাদের বাসায় ভাড়া থেকে এখন আমার বোনের সাথে টাঙ্কি মারছে, তোর তো একটা ব্যবস্থা করতেই হবে। আর এদিকে আমি নীলাকে কোনো রকমে বাসায় নিয়ে আসলাম আর ফ্রেশ হয়ে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে বাইরে থেকে খাবার খেয়ে রুমে এসে শুয়ে রইলাম। আর এদিকে সানজিদা শুধু সময়ের অপেক্ষা করছে আর ভাবছে, চান্দু আমার সাথে লাগতে এসেছিস, দেখ তোর আমি এবার কি অবস্থা করি। এভাবে বিকাল হয়ে গেল আর সানজিদাও বাসা থেকে বেরিয়ে পড়লো। আপনারা ভাবছেন সানজিদা আবার কোথায় গেল? তাহলে শুনুন, সানজিদা ওই গলিতে গেল যেখানে সুলতান ভাই বসে আড্ডা দেয়। আর সে কেন গেল বুঝতে পারছেন না? তাহলে শুনুন, সানজিদা হাঁটতে হাঁটতে সেই গলিতে গেল আর দেখলো সুলতান ভাই সেখানে বসে আসে। সে তার কাছে গেল। সুলতান ভাইয়ের হাতে ছিল সিগারেট। সানজিদাকে দেখে তাড়াতাড়ি ফেলে দিল আর সানজিদার দিকে তাকিয়ে আছে। আর সানজিদা তার চেলাদেরকে যেতে বলল আর সবাই চলে গেল। সেখানে আছে শুধু সানজিদা আর সুলতান ভাই। তখন সুলতান ভাই বলল, আরে তুমি কষ্ট করে হেঁটে আসতে গেলে কেন? আমাকে বলতা, রিক্সা তোমার বাসার সামনে চলে যেত। রিক্সা আমার বাসার সামনেই পাওয়া যায়, আর আপনি এসব কি শুরু করেছেন? আমি আবার কি শুরু করলাম? আপনি কি পুরো এলাকাবাসীকে বলেছেন আমি আপনার জেফ? বলছি তো কি হয়েছে। আর তুমি যেহেতু রাজি, তাহলে আর সমস্যা কোথায়? আমি রাজি মানে? আপনাকে আমি বলেছি? না, তুমি বলো নাই কি তোমার বাসায় যে ভাড়া থাকে রাফি নামের একটা ছেলে আছে না, সে বলেছে। ও তাহলে এই কথা। আচ্ছা, আপনাকে যে এইসব কথা বলেছে, আই মিন রাফি, সে যে একটা চিটার সেটা আপনি জানেন? কিন্তু ছেলেটাকে দেখে তো ভদ্র মনে হয়। ইস, ভদ্র? জানেন সে কি করেছে আপনার সানজিদাকে? রাফি আমাকে প্রপোজ করেছে। এখন যদি আপনি তাকে কিছু না বলেন বা আমার বাসা থেকে বের না করেন, তাহলে কিন্তু আমি তার প্রস্তাবে রাজি হয়ে যাব। কি? শালার এত বড় সাহস আমার সাথে চিটারি করে? আগামীকাল থেকে আর সে তোমাদের বাসায় থাকবে না। আর থাকবেই বা কি করে? সে তো হাসপাতালে থাকবে। তুমি কোনো চিন্তা করো না। আর তুমি তো বলছো তুমি আমার। হাত কসলাতে কসলাতে বলল। সানজিদা একটা হাসি দিয়ে সেখান থেকে চলে আসলো আর সুলতান ভাই তো খুশিতে নাচতে লাগলো। সানজিদা তাকে কি বলল সে নাকি তার। আর এদিকে সানজিদা বাসে আসে আর ভাবছে, মিস্টার রাফি, এবার আপনি যাবেন কোথায়? বাসা তো এবার আপনাকে ছাড়তেই হবে, তার সাথে তো রামধলাই আছেই। আর অন্যদিকে সুলতান ভাই তো রাগে ফুঁসছে। রাফি, তোকে একবার হাতের কাছে পাই, তারপর দেখ আমি তোর কি করি। আর এদিকে আমি লম্বা একটা ঘুম দিলাম। উঠলাম বিকেলের দিকে, তাই ভাবলাম আজকে আর বাইরে যাব না, একটু ছাদে গিয়ে বসে থাকি। যেই ভাবা সেই কাজ, উঠে পড়লাম ছাদে আর গিয়ে দেখলাম ওদের 3 বোন থেকে একজনও ছাদে নেই। মনে মনে হাফ ছেড়ে বাঁচলাম। আর সামনে তাকিয়ে দেখি একটা দোলনা আছে। আমি আর অপেক্ষা না করে সেটাতে গিয়ে বসে পড়লাম আর বসে বসে ফেসবুকিং করতে লাগলাম। হঠাৎ কারো ছাদে আসার শব্দ শুনলাম, কিন্তু কে আসে? আসতে সেইজন উঠে আসলো আর যাকে দেখলাম সে হচ্ছে আর কেউ না, বাড়িওয়ালার বজ্জাত মেয়েটা, মানে সানজিদা। সানজিদা আমাকে ছাদে দেখে আবার তার দোলনাতে দেখে রাগ উঠতে লাগলো। তখন আবার মনে পড়লো, আরে আজই তো তার এই বাসায় শেষ দিন, তাই একটু মজামাস্তি তো করো। তখন সানজিদা একটা মিষ্টি হাসি দিয়ে ছাদের এক কোণায় চলে গেল আর আমি ভাবতে লাগলাম এই হাসিটার মানে কি। আবার তার দোলনায় বসলাম, কিন্তু তাতেও কিছু বললো না, নাকি ভালো হয়ে গেছে। এভাবে রাত হয়ে গেল আর রাতটাও কেটে দিল। পরের দিন রেডি হয়ে অফিসে গেলাম। অফিস শেষ করে বাসে আসতে লাগলাম। হঠাৎ সামনে কতগুলো লোক দাঁড়িয়ে আছে। তাদের সামনে গিয়ে দেখি রিকশাওয়ালা মামা পালাচ্ছে। আর তার মধ্যে থাকা একজনকে দেখে ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠলো। আপনারা ঠিকই ধরেছেন, সুলতান ভাই দাঁড়িয়ে আছে আর তার সাথে তার চেলা পেলাও। কিন্তু তারা আমার পথ কেন আটকালো?
সুলতান ভাই, আপনি এখানে? আসলাম দেখে যাই। তুমি কেমন আছো? আর সানজিদা কি তোমার করা প্রপোজে রাজি হয়েছে? মানে কি ভাই? আর আমি কেন তাকে প্রপোজ করতে যাব? সে তো আপনাকে ভালোবাসে। ওই, তাকে রিক্সা থেকে নামা, তার মানেটা আমি বুঝাচ্ছি। তখন কয়েকজন মিলে আমাকে রিক্সা থেকে নামালো আর সুলতান ভাইয়ের কাছে নিয়ে গেল। তখন এই ঠাস ঠাস, আরে আপনারা কি ভাবছেন আমি মেরেছি? আরে আমি কি পাগল নাকি? তারা সংখ্যায় 6 থেকে 7 জন। আর আমি কি বাংলা সিনেমার হিরো নাকি যে নারকেল গাছের উপর দিয়ে এসে ভিলেনকে মারবো? সুলতান আমাকে 2টা চড় দিল, কিন্তু আমি তো বুঝতে পারছি না হঠাৎ সে আমার সাথে এরকম করছে কেন। আমার সাথে চিটিং করিস তাই না? শালা আমাকে এসে মিথ্যা বলে সানজিদা আমাকে এই বলেছে সেই বলেছে, আর তলে তলে সে সানজিদাকে প্রপোজ করেছে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। সানজিদা তাহলে খেলাটা খেলেছে। দাঁড়াও বাছা, দেখো আমি এখন কি করি। তখন আমি সুলতান ভাইকে বললাম, ভাই আমি জানি আপনি আমাকে এখন কি করবেন, মারবেন, তারপর বলবেন ওই বাসা ছেড়ে দিতে, ইত্যাদি ইত্যাদি। তবে ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার মায়ের সাথে একটু কথা বলবো, যদি একটু সুযোগ করে দিতেন। আচ্ছা কথা বল, কিন্তু 2 মিনিট, আমার হাতে সময় কম। জি ভাই। তখন ফোনটা বের করলাম, একটা নাম্বারে কল দিলাম। আপনারা কি ভেবেছেন আমি আম্মুকে কল দিয়েছি? আরে না, দেখতে থাকেন। কলটা রিসিভ হলো। আমি সালাম দিলাম আর বললাম, শোভন ভাই কেমন আছেন? এই তো রাফি, ভালো। তা তোমার কি অবস্থা? বেশি ভালো না ভাইয়া, একটু সমস্যায় পড়েছি। তারপর তাকে সব বললাম। কি, ওর এত বড় সাহস! দাঁড়াও আমি দেখতেছি। তখন আমি ফোনটা কেটে দিলাম। আপনারা তো কিছুই বুঝতে পারছেন না, তাই তো? আচ্ছা, আপনাদের বুঝিয়ে বলছি কে এই সুমন ভাই, আর তাকেই বা কেন কল দিলাম, সব খুলে বললেই ভালো হবে। আমি যখন ঢাকা শহরে এসেছি লেখাপড়া করতে, তখন রাত 12টার দিকে কোনো এক কারণে রাস্তা দিয়ে সজীবদের বাসায় যাচ্ছি। আর এত রাতে যাওয়া ও একটা কারণ আছে। রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ রাস্তায় কাউকে পড়ে থাকতে দেখলাম। যেহেতু আমি শহরে নতুন, তাই কাউকে চিনি না। লোকটা মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। আশেপাশে কেউ নেই, আর খুব রক্ত ঝরছে, মনে হচ্ছে গুলি করে দিয়েছে কেউ। তখন আমি কি করব বুঝতে পারছিলাম না। একবার ভাবলাম চলে যাব, পরে ভাবলাম লোকটা যদি মারা যায় তাহলে তো পরে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আর লোকটাও তো সাহায্য চাচ্ছে, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তখন অনেক কষ্টে লোকটাকে হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা যেন পাগল হয়ে গেছে, মানে তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করলো। তখন বুঝতে পারলাম লোকটা হয়তো অনেক বড় কেউ। সেদিন হাসপাতালে রাতটা কেটে গেল। সকালে অনেকগুলো লোক আসলো, যাদের দেখতে পুরো গুন্ডাদের মতো। আর এদিকে লোকটারও জ্ঞান ফিরে আসলো। আর আমি তার কাছে গেলাম আর বললাম, ভাই আপনি ঠিক আছেন তো? ভাই, এখন একটু ভালো। ভাই তাহলে এখন আপনার পরিবারের কারো নাম্বার থাকলে আমাকে দেন, তাদের সাথে যোগাযোগ করি। আমাকে আবার চলে যেতে হবে। আচ্ছা তুমি যাও, আমার লোকেরা এসে গেছে। তখন আমি চলে আসলাম আর মনে মনে ভাবতে লাগলাম, লোকটা কেমন, সারা রাত তার জন্য কষ্ট করলাম আর একটা ধন্যবাদও দিল না। এভাবে 7 দিন কেটে গেল। একদিন কলেজ থেকে বাসে আসছি, রাস্তায় কতগুলো গুন্ডা আমাকে তুলে নিয়ে যায়, বলে সুমন ভাইয়ের অর্ডার। আমি সুমন ভাইয়ের নাম শুনেছি, কিন্তু কখনো তাকে দেখা হয়নি। শুনেছি সে নাকি এই শহরের ডন, সব জায়গায় তার রাজত্ব চলে। কিন্তু সে আমাকে কেন নিয়ে যেতে বলল? আমি তার কি করেছি? একটু পর তারা আমাকে একটা জায়গায় নিয়ে আসলো। গিয়ে দেখি সেখানে ওই লোকটা বসে আছে, যে ওই দিন রাতে আহত অবস্থায় রাস্তায় পড়েছিল। তখন আমি তার কাছে গেলাম আর বললাম, আরে আপনি এখানে? আর এরা কারা? আমাকে কেন তুলে আনলো? এই একটা চেয়ার নিয়ে আয় আর তাকে বসতে দে। না, আমি বসবো না। সুমন ভাই কোথায়? আমাকে কেন তুলে আনলো? লোকটা একটা হাসি দিয়ে, তুমি এখন যার সামনে দাঁড়িয়ে আছো তার নামই সুমন। কি আপনার নাম সুমন? আসলে তোমাকে নিয়ে আসলাম কারণ তোমাকে ধন্যবাদ দেওয়া হয় নাই সেদিন, তাই আজ ধন্যবাদ দিতে নিয়ে আসলাম। ধন্যবাদ সেদিন তুমি যদি আমাকে হাসপাতালে নিয়ে না যেতে, তাহলে হয়তো এখন বেঁচে থাকতাম না। তাই তোমাকে আবারও ধন্যবাদ। তা তোমার নাম কি আর কি করো? ভাই আমার নাম সুজন হাসান রাফি, লেখাপড়া করি। তারপর তার নাম্বারটা আমাকে দিল, যদি কোনো সমস্যায় পড়ি তাহলে যেন তাকে বড় ভাইয়ের মতো করে বলি। তারপর তার লোকদের বললে আমাকে বাসায় পৌঁছে দিয়ে যেতে। এই হচ্ছে সুমন ভাই। ও আরও একটা কথা, আমি যে চাকরিটা করছি এখন, সেটা কিন্তু সুমন ভাই ঠিক করে দিয়েছে। ওই যে
বলে না আমাদের দেশে ভালো ছাত্রদের কোনো দাম নেই, টাকা পয়সা সব কিছু, চাকরিটা হচ্ছিল না আর ফ্যামিলির অবস্থাও খারাপ ছিল। তখন সুমন ভাইকে বললাম আর চাকরিটাও হয়ে গেল। আর এদিকে সুলতান ভাই বলল, তোর ইচ্ছে তো পূরণ করলাম, এখন তৈরি হ মার খাবার জন্য। এই ওকে মার। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। সুলতান ভাই ফোনটা হাতে নিল, তার হাত কাঁপছে। তখন সে বলল, এই দাঁড়া, বস কল দিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম বস, হঠাৎ কল দিলেন যে? জি বস। সরি বস, সরি, আমি আসলে জানতাম না। আচ্ছা বস, আসসালামু আলাইকুম। তখন কলটা কেটে দিল আর তাদেরকে বলতে লাগলো, এই তোরা এদিকে আয়। ওকে জানিস? সুমন ভাইয়ের ছোট ভাই। ভাই সরি ভাই, আমি আসলে জানতাম না আপনি সুমন ভাইয়ের ছোট ভাই। প্লিজ ভাই, আপনি আমাকে মারেন তবুও বসকে বলবেন না আপনাকে চর মারার কথা। ক্ষমা করতে পারি, কখনো যেন তোকে চান্দিদার আশেপাশেও না দেখি, ইনফ্যাক্ট তার কোনো বোনের আশেপাশেও না দেখি। আর পাড়ার কোনো মেয়েকে ডিস্টার্ব করলে তোর খবর আছে, এখন যা। জি ভাই। আচ্ছা ভাই চলেন, আপনাকে নামিয়ে দিয়ে আসি। আচ্ছা চলেন। এদিকে রিক্সাওয়ালা পালিয়েছে, এখন রিক্সা পাবো না, তাই তার সাথে যেতে লাগলাম। বাইকে করে যাচ্ছি। তখন সুলতান ভাই বলল, আচ্ছা ভাই, আপনাকে দেখে তো মনে হয় না আপনি সুমন ভাইয়ের ছোট ভাই, কারণ উনি হচ্ছেন এই শহরের রাজা আর আপনি এত সিম্পল ভাবে চলেন। এটা আপনি বুঝবেন না। তখন বাসার সামনে চলে আসলাম আর এদিকে সানজিদা ছাদে বসে আছে। হঠাৎ আমাকে দেখতে পায়, সুলতান ভাইয়ের বাইক থেকে নেমে আসে। এটা দেখে সানজিদা তো রেগে ফায়ার, মনে মনে ভাবছে, শালা সুলতান, তোকে আবার পেয়ে নেই, পরে বোঝাবো মজা। আর এদিকে আমি বাপ নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি। হঠাৎ সামনে আঙ্কেল, তাকে দেখে ক্ষণিকের মাঝে ভাবটা নিজের ভেতর নিয়ে গেলাম আর খুব সুন্দর করে একটা সালাম দিলাম। ওয়ালাইকুম সালাম। তা রাফি, তোমার কি অবস্থা? এই তো আঙ্কেল, মোটামুটি। তারপর আঙ্কেলের সাথে কথা বলে নিজের রুমে আসতে লাগলাম। রিয়া নীলাদের রুমের সামনে দিয়ে আসতে লাগলাম। ভেতরে তাদের হাসাহাসির শব্দ শুনতে পেলাম। তখন আমি মনে মনে ভাবলাম, এখান থেকে তাড়াতাড়ি যাওয়াটাই ভালো হবে। যদি দেখতে পাই তাহলে আজকে রাতে রান্না করা আমার আর হবে না। তাই সেখান থেকে চলে আসলাম। তারপর আমার নিজের রুমে চলে আসলাম আর ফ্রেশ হতে লাগলাম। পরে রান্না করছি আর ভাবছি, সানজিদা মেয়েটা কেমন স্বার্থপর, আমাকে শিক্ষা দেওয়ার জন্য শেষমেশ এই পথটাই খুঁজে পেল। আর এদিকে সানজিদা মনে মনে ভাবছে, আজকে সুলতান হয়তো রাফিকে ভালো করে বলেছে, যদি না শুনে পরে হয়তো থেরাপি দিব। যাই, আব্বুকে খবরটা দিয়ে আসি। তখন সানজিদা তার আব্বুর কাছে গেল আর বলতে লাগলো, আব্বু, নতুন কোনো ভাড়াটিয়া খুঁজো। কেন, তোমার রুমটা তো ভাড়া দেওয়া, রাফি থাকে সেটাতে। আরে সেটা তো আমি জানি, কিন্তু সে তো বাসাটা ছেড়ে দেবে, মানে অন্য কোনো বাসায় চলে যাবে। তুই কে বললো? আব্বু, শুনেছি এসব খবর বলতে হয় না, এমনিতেই কানে চলে আসে। আর শুনলাম এলাকার মাস্তান সুলতান ভাই আছে না, তার সাথে নাকি রাফির কি ঝামেলা চলছে, আর সে নাকি বলেছে তার এলাকা ছেড়ে দিতে। কি বলিস রে? তাহলে তো ছেলেটা অনেক সমস্যায় আছে। সেজন্যই তো আমাদের তো আনন্দ লাগছে। আর এদিকে আমি রান্না শেষ করে খাওয়া দাওয়া করলাম আর বাড়িতে একটা কল দিলাম। আম্মু বলতেছে বাসায় যেতে, কিন্তু এই সময় তো ছুটি পাবো না, তাহলে কি করে বাসায় যাব? তখন আম্মু কাঁদো কাঁদো গলায় বলতে লাগলো, বাবারে, মায়ের সন্তানরা সেই ছোট সময়ই মায়ের বুকে থাকে, কিন্তু বড় হয়ে গেলে মায়ের থেকে দূরে সরে যায়। সত্যি, এটা বাস্তব কথা। ছোট সময় আমরা মাকে ছাড়া কিছুই বুঝতাম না। কেউ গালি দিল, মার কাছে এসে কান্না করতাম। আর কিন্তু আজ বড় হয়ে নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত, মা বাবা খেয়েছে কিনা সেটা জানার মতো সময়টুকু আমাদের হয়ে ওঠে না। আমরা বিজি থাকি, আমরা আমাদের বিএফ জিএফ নিয়ে খেয়েছে কিনা সেটা জানার জন্য ব্যাকুল হয়ে পড়ি। আর নিজের মা দিনের পর দিন রাত জেগে না খেয়ে ছেলে একটা কলের জন্য অপেক্ষা করে, কিন্তু যখন কল দেয় না তখন মা নিজেই কল দেয়, কিন্তু আমরা কলটা ধরে বলি, মা এখন বিজি আছি, পরে কথা বলবো। আসলে কি আপনি বিজি, নাকি জিএফবিএফ এর সাথে চ্যাট করাতে সময়গুলো নষ্ট করছেন? তাই বলছি, আসেন আমাদের চিন্তা শক্তি পাল্টায়, তাহলে আমাদের সমাজটাও বদলে যাবে। সারাদিনে 10 মিনিট সময় বের করে হলেও পরিবারের সাথে কথা বলি। আর এদিকে আমি আম্মুর সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। গেটের সামনে গিয়ে দেখি আঙ্কেল দাঁড়িয়ে আছে আর কারোর সাথে কথা বলছে। আমাকে দেখে আঙ্কেল বললেন, এ রাফি, এদিকে আসো তো বাবা। তখন আমি আঙ্কেলের কাছে গেলাম আর বললাম, জি আঙ্কেল। শুনলাম তুমি নাকি বাসাটা ছেড়ে দিচ্ছ। জি বলেন আঙ্কেল, এত কষ্টে একটা বাসা পেলাম আর সেটা আবার ছেড়ে দিব? আচ্ছা আঙ্কেল, আপনাকে এই কথা কে বলল?
কেন সঞ্জিতা বলল আর এলাকার মাস্তান সুলতানের সাথে নাকি তোমার একটু ঝামেলা চলছে, আর সে নাকি তোমার এলাকা ছাড়তে বলছে। আঙ্কেল, এসব গুজবে কান দেবেন না। সঞ্জিতা মনে হয় ভুল শুনেছে। আচ্ছা আঙ্কেল, আমার লেট হয়ে যাচ্ছে, আমি যাই। তারপর আমি অফিসে চলে আসলাম আর কাজ করতে লাগলাম। একটু পর কেউ ডাক দিল আর তাকে দেখলাম লিজা। তখন আমি তাকে বললাম ভেতরে আসো। তারপর সে ভেতরে আসলো। এসে দেখে আমার অনেক কাজের চাপ। আজকে তোমার অনেক কাজ দেখছি। নতুন একটা প্রজেক্টের কাজ পেয়েছি। যদি সেটা ঠিকঠাক করতে পারি তাহলে মনে হয় প্রমোশন পাবো। ও, আমার আপাতত এখন কোনো কাজ নেই, একটা ফাইল দাও, আমি করে দিচ্ছি। না থাক, আমি করতে পারবো। আরে দাও। তারপর আর কি, লিজাকে একটা ফাইল দিলাম আর সেটা সে করতে লাগলো। এভাবে অফিস ছুটির সময় হয়ে আসলো। তারপর বাসায় চলে আসলাম কয়েকটা ফাইল নিয়ে, সেটা বাসায় এসেই করবো। আর এদিকে সঞ্জিদা সুলতান ভাইয়ের কাছে গেল আর বলতে লাগলো, কি তোমার সমস্যা কি? তুমি এখন ওই ছেলেকে তাড়াও নাই কেন? কে ওই রাফি ভাই? কিন্তু সে আবার তোমার কবে থেকে ভাই হলো? যাই হোক, ছেলেটা ভদ্র আর তার পেছনে অনেক বড় হাত আছে, তাকে কিছু বলা যাবে না। আর আজ থেকে তুমি আমার ছোট বোন। এটা শুনে সঞ্জিদা একটু অবাক হলো। যে ছেলেটা তাকে প্রতিদিন ডিস্টার্ব করতো সে আজ বলেছে বোন, ব্যাপারটা কি? সঞ্জিদা কিছুই বুঝতে পারছে না। আর এদিকে আমি রিক্সা করে গেটের সামনে চলে আসলাম। তাকে দেখি সঞ্জিদাও গেটের সামনে মনে হয় কোথাও গিয়েছিল। আমার হাতে ল্যাপটপ, তাতে কয়েকটা মোটা মোটা ফাইল। ভাড়া দিয়ে গেটের ভিতর দিয়ে ঢুকে যাব, তখন দুজন একসাথে হয়ে গেলাম। মানে দুজনে একসাথে হাঁটতে লাগলাম। সঞ্জিদাকে দেখে মনে হচ্ছে খুবই রেগে আছে। তার রাগে মুখটা দেখতে খুব সুন্দর লাগছে। তখন আমি ভাবলাম তাকে আর একটু রাগে দিলে কেমন হয়। যেই ভাবা সেই কাজ, সঞ্জিদাকে ডাক দিলাম। সঞ্জিদা দাঁড়ালো। তখন আমি তাকে বললাম, কোথাও গিয়েছিলে নাকি? কেন? না, এমনিতেই। আসলে হয়েছে কি, আমার হাতে দেখো না কতগুলো ফাইল, 2টা ফাইল তো নিতে পারো। বাবা, আমি কি আপনার বিয়ে করা বউ নাকি যে অর্ডার দিচ্ছেন? বউ না, কিন্তু বাড়িওয়ালার বজ্জাত মেয়ে। আর আমিও যেহেতু বিয়ে করি নাই আর তুমিও বিয়ে করে নাই, তাই ভবিষ্যতের কথা তো আর বলা যায় না, তাই আসছে, আমি পারবো না। না। এটা বলে চলে গেল। আর আমি হাসতে হাসতে আমার রুমে চলে আসলাম আর ফ্রেশ হলাম। আজকে আর বাইরে যাব না, রান্না করতে লাগলাম। আর এদিকে সঞ্জিদা, রিয়া, নীলা 3 বোন বসে বসে গল্প করতে লাগলো। হঠাৎ রিয়া বলল, আপু, আজ না ওই সুলতান মাস্তান আছে না, সে আমাকে আজ আপু বলে ডাকলো, সাথে ডিস্টার্বও করলো না। ব্যাপার কি? আরে সে তো আমাকেও আপু বলল, কিছু বুঝতে পারছি না। আমিও কিছু বুঝতে পারছি না। ওকে বলে আসলাম রাফিকে সাহায্য করতে, কিন্তু রাফির ভাব দেখে মনে হচ্ছে তাকে আরো পাওয়ার দিয়েছে সে। যে ছেলেটার ভয়ে আগে রাস্তা দিয়ে মেয়েরা যেতে পারতো না, আর এখন সে সবাইকে আপু বলে ডাকে। সঞ্জিদা কিছু বুঝতে পারছে না। আর কিন্তু রাফিকে তো সাহায্য করতেই হবে। সে জানে না কার সাথে সে শত্রুতা করছে। তাকে এমনভাবে শিক্ষা দেব যে সে বুঝতে পারবে না, কিন্তু সেটা কিভাবে হবে? এদিকে আমি ভাবতে লাগলাম, সঞ্জিদা মেয়েটা খুব জেদি, না হলে এমনভাবে আমার সাথে লেগে থাকতো না। কি জানি এখন আবার কি ফোন দিয়ে আটে, বলা তো যায় না। না, আমাকে ভাবতে হবে কিভাবে কি করব। এসব ভাবতে ভাবতে তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, কিন্তু কোনো আইডিয়া আসে না মাথায়। হঠাৎ একটা বুদ্ধি আসলো মাথায়। এই তো পেয়েছি চান্দু, এবার তোমাকে জালে ধরাতেই হবে। সেটা তুমি যত গভীর জলেই মাছ হও না কেন। মিস্টার রাফি, তোমার খেলা শেষ, এখন আমার খেলা দেখো। আর আমি ভাবতে লাগলাম, না, এখন থেকে মেয়েটা থেকে দূরে দূরে থাকতে হবে, বলা তো যায় না কখন কি করে বসে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম ভাঙলো, তাকিয়ে দেখি বেলা অনেক হয়ে গেছে। এখন রান্না করে খেয়ে অফিসে যেতে পারবো না, তাই কোনো রকম ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে বাইরে চলে আসলাম আর একটা রিক্সা নিয়ে অফিসে চলে আসলাম। আর এদিকে সঞ্জিদা ঘুম থেকে উঠে ভাবতে লাগলো, আজকে থেকেই মিশনে লেগে যেতে হবে এবং আমাকে জয়ী হতে হবে। যেই ভাবা সেই কাজ। সঞ্জিদা তার আব্বুর রুমে গেল আর বলতে লাগলো, আব্বু, তোমার সাথে একটু কথা ছিল। বলো, কি বলবে? আসলে আব্বু, আমি একটা জিনিস ভেবে দেখলাম। আসলে আমাদের বাসায় যে ভাড়া থাকে না, রাফি ছেলেটা, সে আসলে খুব ভালো। তুমি একটা জিনিস খেয়াল করেছো? আমাদের এলাকার সুলতান নামের মাস্তান আছে না, যে এলাকার সব মেয়েদের ডিস্টার্ব করতো, তাকে রাফি ইচ্ছে মতো ধুলাই দিয়েছে। এখন ছেলেটা আর এরকম করে না। আমাদের ইনফ্যাক্ট সব মেয়েদেরই আপু বলে ডাকে।
এটা তো ভালো। আর আমি বলছিলাম না, আমার বন্ধু গ্রামের ছেলে, ইনফ্যাক্ট আমার জন্মস্থান, ও সেটা সে গ্রামের ছেলে রাফি, কখনো খারাপ হতে পারে না। আব্বু, আমি বলি কি, আজকে ডিনারটা না হয় আমাদের এখানেই করুক রাফি। সেটা ভালো বলেছিস। আমিও ভাবছিলাম তোদের বলতে, কিন্তু তুই তো রাফিকে দেখতেই পারতি না, তাই বলি নাই। আর আজ যেহেতু তুই নিজে বলছিস, তাহলে তো আজকে রাতে হয়ে যাক। আব্বু, রাতের ডিনার কিন্তু আমি নিজ হাতে সবার জন্য বানাবো, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে। আর এদিকে আমি অফিসে গিয়ে কাজ করতে লাগলাম আর লাঞ্চ লিজার সাথেই করলাম এবং বিকেলে অফিস ছুটি হওয়ার পর বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে বাইরে যাওয়ার জন্য একটু বের হলাম। রুম থেকে বের হয়ে সানজিদের রুমের সামনে দিয়ে যেতে লাগলাম। হঠাৎ আঙ্কেল ডাক দিল। রাফি দাঁড়াও তো, তোমার সাথে একটু কথা আছে। মনে 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 ভাবলাম, আবার সানজিদা কিছু বললো নাকি আঙ্কেল? জি আঙ্কেল বলেন। কোথায় যাচ্ছ নাকি? জি আঙ্কেল, এই তো একটু এলাকাটা ঘুরে দেখে আসি। ও আচ্ছা, তাহলে আসো, আমি একটু বাইরে যাব, যেতে যেতে কথা বলি। তারপর আমরা হাঁটতে লাগলাম। হঠাৎ আঙ্কেল বলতে লাগলো, আজকে রাতে ডিনার আমাদের সাথে করবে। না আঙ্কেল, আপনার বড় মেয়ে রাগ করবে, আর এমনিতেও সে আমাকে দেখতে পায় না। পরে দেখা যাবে খাবার রেগে রাগ দেখিয়ে চলে যাবে। তাই আমি গিয়ে ঝামেলা বাঁধিয়ে লাভ নেই। আরে আমার মেয়ে সানজিদা তো বললো আজকে যাতে তোমাদের বলি আমাদের সাথে ডিনার করতে, আর রান্নাও নাকি সে নিজে করবে। আমি আঙ্কেলের কথা শুনে শুধু অবাক হয়ে গেলাম। কি বলে আঙ্কেল? নাকি আমি শুনতে ভুল করছি, নাকি স্বপ্নে আছি? তারপর নিজের হাতে নিজে একটা চিমকে কাটলাম, কিন্তু না তো, বাস্তবে তো আছি। কিন্তু সানজিদা আমার জন্য রান্না করবে? নিশ্চয়ই এর ভেতরে কোনো ঝামেলা আছে। কি হলো, কি ভাবছো? আজকে কিন্তু তুমি কোনো রান্না করবে না, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। তখন আঙ্কেল বলল, আচ্ছা তাহলে তুমি ওইদিকে যাও, আমি একটু এদিকে দোকানে বসবো। তখন আঙ্কেল সেখানে একটা দোকানে বসে তার বয়সী লোকদের সাথে আড্ডা দিতে লাগলো। আর আমি সামনে দিয়ে যেতে লাগলাম। আর ওনার বয়সটাই তো এখন আড্ডা দেওয়ার। এত বছর সরকারি চাকরি করেছে, এখন অবসর নেওয়ার পর বন্ধুদের সাথে আড্ডা দিবে, এটাই স্বাভাবিক। আমি হাঁটতে হাঁটতে সুলতান ভাই যেখানে বসে বসে আছে সেদিকে যেতে লাগলাম। অবশ্য তার কাছে না, আমি একটু সামনে যাব। তখন সে আমাকে থেকে উঠে আমার কাছে আসলো আর বলল, ভাই কেমন আছেন? ওই ভাইয়ের জন্য একটা চেয়ার নিয়ে আয়। আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমি বসবো না, সারাদিন অফিসে থাকে, একটু হাঁটতে বের হলাম। আচ্ছা ঠিক আছে ভাই। আর ভাই, আমাদের এলাকায় থাকতে আপনার কোনো সমস্যা হচ্ছে না তো? যদি হয় তাহলে তো সুমন ভাই আমাকে মেরে ফেলবে। আরে না, আমি ঠিক আছি। আর আপনি সব কি পড়েছেন? মেয়েদের মতো কানের দুল খোলেন, এসব কেমন বাজে দেখে আপনাকে, জানেন? আচ্ছা ঠিক আছে ভাই, আমি এসব খুলে রাখবো নেক্সট টাইমে। এসব আমার কানে দেখবেন না। আমি আপনার বয়সে ছোট আমি আপনার বয়সে ছোট, তো আমাকে ভাই না বলে নাম ধরে ডাকবেন, এতে আমি খুশি হব। কি যে বলেন না ভাই, আপনি সুমন ভাইয়ের ছোট ভাই, আপনাকে আমি নাম ধরে ডাকতে পারি? সুমন ভাই হচ্ছে পরে, আগে আমি আপনার ছোট ভাই, তাই নাম ধরে ডাকবেন। আর আপনারা আমাকে ভাই ডাকলে নিজেকে কেমন মাস্তান মাস্তান মনে হয়। আচ্ছা ঠিক আছে, এখন থেকে নাম ধরে ডাকবো। তাও কোথাও যাচ্ছ নাকি? আচ্ছা, আপনারা বসে আড্ডা দেন, আমি যাই। আর মনে থাকে যেন কাউকে ডিস্টার্ব করবেন না, বড়দের সম্মান দিবেন, ছোটদের স্নেহ করবেন। ঠিক আছে, এসব কি আর ভুলতে পারি? তখন আমি চলে আসলাম আর সুলতান ভাই তার জায়গায় গিয়ে বসলো আর বলতে লাগলো, শালা আমার কপালটাই খারাপ। কেন যে সুমন ভাইয়ের ছোট ভাই আমার এলাকায় আসতে গেল, পারছি না কিছু বলতে, না পারছি সইতে। শালা আমার পাখিটাকে নিয়ে গেল, কি যে করি। আর এদিকে আমি হাঁটতে হাঁটতে একটা জায়গায় আসলাম। কি সুন্দর জায়গাটা, দেখলেই মন জুড়িয়ে যায়। আর যদি আমার মনের একটা মানুষ থাকতো তাহলে তাকে নিয়ে আজ এখানে আসতাম, কিন্তু আফসোস সেরকম তো কেউ নেই, তাই একা একাই আসতে হলো। তারপর নিজের একটা সেলফি তুলে আবার বাসার পথে রওনা দিলাম। সত্যি অসাধারণ একটা জায়গা। তারপর বাসা যাওয়ার পথে একটা ফুচকাওয়ালার দোকান পড়লো, আর সেখানে সেই কি ভিড়! সবাই নিজেদের জিএফবিএফ নিয়ে এসেছে। বুঝতে পারছি না এরা এই ফুচকা দোকানে কি এমন প্রেম করে। তখন চলে আসতে যাব, হঠাৎ মনে পড়লো সেদিনের কথা, যেদিন নীলার সাথে শপিং করতে গিয়েছিলাম। মেয়েটা কত বায়না করলো ফুচকা খাওয়ার জন্য, কিন্তু ওই রাক্ষসীর জন্য পারলাম না, মানে সানজিদা আর কি। তখন আমি ফুচকার দোকানে গেলাম আর ভাবলাম এখন কি একজনের জন্য নিয়ে যাব, কিন্তু সেটা কি করে, কারণ তারা তো 3 বোন। তখন 3 জনের জন্য অর্ডার দিলাম, কিন্তু শালা
আমার কথা মনে হচ্ছে পাত্তাই দিচ্ছে না। আমার পরে যারা আসে, মানে যাদের সাথে যে বিয়ে আছে তাদেরটাই আগে দিচ্ছে, আর আমি সেটা সিঙ্গেল দেখে আমার কি কোনো মূল্য নেই? অনেক সময় দাঁড়িয়ে থেকে সিরিয়াল পেলাম আর নিয়ে চলে আসলাম। বাসায় এসে নীলাকে ডাক দিয়ে বললাম, সেদিন তো পারলাম না তোমার বোনের জন্য, এই যে আজকে নিয়ে আসলাম তোমাদের 3 বোনের জন্য। ওয়াও, ধন্যবাদ ভাইয়া, আসেন একসাথে খাই। না, তোমরা খাও, আমি একটা ফোনে কথা বলবো। জিএফ এর সাথে নাকি? আরে না, এসব আজব প্রাণী আমার নেই, আম্মুর সাথে কথা বলবো। তখন আমি চলে আসলাম আর আম্মুকে কল দিলাম, ভালো মন্দ জিজ্ঞেস করলাম। তখন আম্মু বলল, বাবা রান্না করেছো? না আম্মু, আজকে রান্না করব না, বাড়িওয়ালার বাসায় খাবো, দাওয়াত দিল আজকে। তাই নাকি? ওই 3টা মেয়ে আছে না, তাদের কি অবস্থা? ভালো। তা তুই বিয়েটা কবে করছিস বলতো? সেই কবে চাকরি পেলি, এখন তো বিয়েটা কর। আম্মু, সময় হলেই করব, আর এখন ভালো মেয়ে খুঁজে পাওয়া মুশকিল যে তোমাদের সাথে মিলেমিশে থাকতে পারে। তাই বলে তুই বিয়েটা করবি না? আর এখনকার যুগ, এটা সবাই একা চলতে চায়, একা একা সংসার করতে চায়, তাই বলে কি তুই বিয়ে করবি না? দরকার হলে করবো না, তাও তোমাকে কখনো একা একা করতে পারবো না। আর এত বিয়ে বিয়ে করলে কিন্তু আর ফোনও দিব না বলে দিলাম। তারপর আম্মুর সাথে কথা বলে ফোনটা বিছানায় রেখে শুয়ে পড়লাম। আজকে রান্না করার কোনো ঝামেলা নেই, তাই একটু শুয়ে আছি। হঠাৎ দরজায় কারো নখের শব্দ শুনলাম, আর এদিকে আমি শুধু একটা শর্ট প্যান্ট পরে আছি, মানে শরীরে আর কিছুই নাই। আর এদিকে এমনভাবে নখ করে যাচ্ছে, মনে হচ্ছে যে দরজাটাই ভেঙে ফেলবে। তখন বাধ্য হয়ে এভাবে গিয়ে দরজাটা খুললাম। দরজা খুলে তো দেখি বাড়িওয়ালার বড় মেয়ে, মানে সানজিদা। এ কি, তার হাতে এটা কি? মনে হচ্ছে কোনো প্লেট। তখন আমি বললাম, হঠাৎ নক করলে যে, কোনো সমস্যা? দরজার সামনে এভাবে দাঁড়িয়ে থাকলে কথা বলা যায়? আর আমি আপনার রুমে আসলাম, কোথায় একটু রুমে আসতে বলবেন তা না। ও হ্যাঁ, আসো, ভেতরে আসো। তখন আমি দরজার সামনে থেকে সরে গেলাম আর তাড়াতাড়ি করে একটা গেঞ্জি পরলাম। আর এদিকে সানজিদা আমার বিছানায় গিয়ে বসলো, আর আমি গিয়ে বসলাম। হঠাৎ রাতে আমার রুমে ব্যাপার কি? সানজিদা তার হাতের প্লেটটা দেখালো আর বলল, এগুলো দিতে আসলাম। কি আছে এতে? উপরে ঢাকনাটা সরালাম, দেখলাম ফুচকা। কিন্তু আমার কাছে ফুচকা নিয়ে আসলেন কেন? বারে, আমার জন্য এত কষ্ট করে ফুচকা নিয়ে আসলেন, আর সেটা আমি একা একা খাবো নাকি? তাই আপনার জন্যই নিয়ে আসলাম। আমি তোমার জন্য নিয়ে আসি নাই, আমি তো এনেছি নীলার জন্য। আর যেহেতু সে মনে করেছে তার জন্য আনছি, তাহলে আমার বলে কি লাভ, দেখি পরে কি করে। কিন্তু আমি তো এসব খাই না। খাসটা যেহেতু, তাহলে আনছিস কেন? বাবা, কি রাগ রে, তোমার জন্য নিয়ে আসলাম। আমি কারোর জিনিসই একা খাই না, তাই আপনি যেহেতু নিয়ে এসেছেন আপনাকে খেতে হবে। তখন সে বিছানা থেকে উঠে দাঁড়ালো আর আমার সামনে আসলো, আর প্লেট থেকে একটা ফুচকা হাতে নিয়ে আমার মুখের সামনে ধরলো। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি। এই মেয়েটার দিকে কি সুন্দর চোখ, এই মেয়েটা পুরো হরিণীর চোখ। তখন সে বিছানা থেকে উঠে দাঁড়ালো আর আমার সামনে আসলো, আর প্লেট থেকে একটা ফুচকা হাতে নিয়ে আমার মুখের সামনে ধরলো। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি এই মেয়েটার দিকে, কি সুন্দর চোখ এই মেয়েটার, পুরো হরিণীর চোখ যাকে বলে আর কি। আমি ওর চোখের দিকে তাকিয়ে আছি, আর সেও আমার চোখের দিকে তাকিয়ে আছে। হঠাৎ সে বলল, কি মিস্টার, খাবেন না? ওর কথায় আমার হুঁশ ফিরল। এত সময় কি করছিলাম জানি না। তখন মনে মনে ভাবতে লাগলাম, খাবো না মানে কি, এত সুন্দর একটা মেয়ে তার নিজের হাতে খাইয়ে দিবে, আর আমি কি বসে থাকবো? এতটা বোকা তো আর আমি না। তুমি যেহেতু বলছো, তাহলে আর না করতে পারি? অবশ্যই খাবো। তখন তার হাত থেকে ফুচকাটা খেলাম। তখন সে বলতে লাগলো, আচ্ছা, আপনি বাকিগুলো খেয়ে নেবেন, আর একটু পরে আমাদের রুমে আসবেন। না থাক, আর খাবো না। কোথায় ভেবেছিলাম সবগুলো তার হাত থেকে খাবো, কিন্তু এখন এই জন্য তো বলি, ফুচকার দোকানে বিএফজিএফ এর এত সমাগম কেন? তাদের হাতে খাওয়ার জন্য ওখানে যায়। তখন সানজিদা চলে গেল, আর আমি বসে বসে ভাবতে লাগলাম, ধুর, এত সময় কি করলাম, মানে কি ভাবলাম। আর মেয়েটা যা বজ্জাত, কে জানে এত খাতির করছে, পরে আবার কি করে। এসব ভাবতে ভাবতে আমার ডাক পড়ে গেল, ওয়াশরুমের জন্য না, আরেকটা সুন্দরী মেয়ে ডাক দিল, ওই যে রিয়া আর কি। রাফি ভাইয়া, আপু তোমাকে ডাকছে আমাদের রুমে। আচ্ছা আসেছি। তখন একটা পেন্ট পরলাম আর চলে গেলাম তাদের রুমে। গিয়ে দেখি আঙ্কেল সোফায় বসে আছে। আমি গিয়ে সালাম দিলাম। তখন আঙ্কেল আমাকে বসতে বললো, আর আমিও বসলাম। দুজনে বসে বসে গল্প করতে লাগলাম। হঠাৎ আঙ্কেল জিজ্ঞেস করলো, তোমার মা কেমন আছেন?
জি আঙ্কেল, ভালো। একটু আগে কথা হয়েছে। গুড। পরিবারের সবার সাথে কথা বলবে, না হলে তারা টেনশন করবে। এর মধ্যে সানজিদা এসে হাজির। আব্বু আসো। আর এই যে মিস্টার, আসেন। তখন আঙ্কেল উঠলো আর বলল। আসো বাবা। তখন তার সাথে গেলাম একটা ডাইনিং টেবিলে, গিয়ে বসলাম। বা সামনে কত খাবার। আমার ডান পাশে আঙ্কেল বসলো, আর বাঁ পাশে রিয়া এবং নীলা বসলো সানজিদার খাবার পরিবেশন করছে। প্লেটে আমাকে খাবার দিল। তখন আঙ্কেল বলল, বাবা একদম লজ্জা পাবে না, নিজের বাড়ি মনে করবে। কিসের আর খাবার, সাথে এরকম দুইটা মেয়ে বসলে কি আর খাওয়া যায়? তখন আঙ্কেল বলল। এই রাফি, খাওয়া শুরু করো। তখন আমি এক লোকমা মুখে দিলাম, আর সাথে সাথে কাশি আরম্ভ হলো। সানজিদা আমাকে পানি দিল, আমি পানি খেলাম। আরে আপনারা কি ভাবছেন খাবার খারাপ হয়েছে? আরে না মিয়া, এরকম সুন্দরী মেয়ে রান্না করলে আবার খারাপ হয় নাকি? খুব ভালো হয়েছে। তাহলে আপনারা ভাবছেন আমি এরকম খাবার মুখে দেওয়ার সাথে সাথে কাশি দিলাম কেন? আরে এটা বুঝতে পারলেন না? সানজিদা আমাকে হঠাৎ দাওয়াত দিল, আবার এত যত্ন করে খাওয়াতে লাগলো। যদি কোনো ভেজাল করে থাকে তাই আর কি পরীক্ষা করে নিলাম। না, কোনো ভেজাল নাই, এখন খাওয়া যেতে পারে। তখন সানজিদা বলল, খাবার কি খারাপ হয়েছে? আরে না, খাবার তো খুব মজা হয়েছে। আসলে হয়েছে কি, হঠাৎ আম্মুর কথা মনে পড়লো। আম্মু ঠিক এরকম করে রান্না করে, তাই আর কি। তবে খাবারটা খুব ভালো হয়েছে। তখন সানজিদার মুখে একটু হাসি ফুটে উঠলো। মনে হচ্ছে এইটুকু শোনার জন্য সে ব্যাকুল হয়েছিল। তখন আঙ্কেল বলল, জানো রাফি, আজকে তোমার আন্টির কথা খুব মনে পড়ছে। আসলে ঠিক এরকমভাবে তোমার আন্টিও রান্না করতো, আর সেটা শিখিয়ে রাখছে তোমার আমার এই বড় মেয়ে। আব্বু তুমি খাও তো। তখন আমি বললাম, আরে আপনিও বসে পড়েন একসাথে, আমরা নিয়ে খেতে পারবো। তখন সেও আমাদের সাথে বসলো, আমরা খেতে লাগলাম। এর মধ্যে আঙ্কেল চলে গেছেন, কারণ তিনি ডায়াবেটিসের রোগী, রাতে অল্প খান। এভাবে একে একে সবাই চলে গেল, শুধু আমি আর সানজিদা বসে আছি খাবার খেয়ে। তখন আমি বলতে লাগলাম, মিস সানজিদা চৌধুরী, রান্নাটা কিন্তু অনেক টেস্ট হয়েছে। আর হবেই বা না কেন, রান্নাটা তো সুন্দরী মেয়েই করেছে। তখন সানজিদা একটা মিষ্টি হাসি দিল। তখন আমি তার হাসির দিকে তাকিয়ে আছি। এতটা সুন্দর করে একটা মেয়ে হাসতে পারে সেটা ওকে না দেখলে বুঝতেই পারতাম না। তখন আমি উঠে চলে আসতে লাগলাম। তখন সানজিদা পেছন থেকে ডাক দিল, এই যে মিস্টার, এত কষ্ট করে রান্না করলাম আর আপনি খেয়ে দিয়ে চলে যাচ্ছেন, কোনো গিফট দিবেন না? ওর এই কথা শুনে আমি একটু লজ্জাবোধ করলাম। আসলে তো কোনো গিফট আনা হয়নি। তখন সানজিদা বলতে লাগলো, এখন জিজ্ঞেস করবেন না আমি কি গিফট চাই? মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জানালাম। তখন সানজিদা বলল, আগামীকাল আমার সাথে শপিংয়ে যেতে পারবেন? বলে কি মাইয়া, কিন্তু আগামীকাল তো আমার অফিস আছে। আচ্ছা তো কি হয়েছে, অফিস তো আর রাতে করেন না, সন্ধ্যায় বের হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নেই। আচ্ছা এখন তাহলে যান, গিয়ে ঘুমিয়ে পড়েন। তখন আমি ওখান থেকে আমার রুমে চলে আসলাম, আর ল্যাপটপ আর ফাইলগুলো নিয়ে বসলাম। অনেক কাজ জমে আছে, সেগুলো করতে লাগলাম। এভাবে রাত 2টা পর্যন্ত কাজগুলো করলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুমিয়ে আছি, হঠাৎ দরজা নক করার শব্দ শুনলাম, সাথে ডাকাডাকি। দরজা খুলে দেখি সানজিদা। তখন আমি বললাম, কি ব্যাপার, এত সকালে ডাকছো কেন? মিস্টার, আজকে আপনার অফিস নেই? আছি তো, কিন্তু আরো পরে। পরে মানে 8টা বাজে, আর পরে কখন? কি 8টা বাজে? আল্লাহ, আচ্ছা, আমার কথা বলার সময় নেই। তখন আমি ফ্রেশ হতে চলে গেলাম, আর এদিকে সানজিদা বলল, আর আমি ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম আর না খেয়ে বেরিয়ে পড়লাম। হঠাৎ সামনে রিয়া হাজির। ভাইয়া আমিও রেডি। রেডি মানে কিসের জন্য রেডি? ভাইয়া ভুলে গেলে আমাকে না কলেজে নিয়ে যাওয়ার কথা? আজকে তুমি একাই যাও, আজকে আমার সময় নাই, এমনিতেই লেট হয়েছে আজকে। তখন সানজিদা আসলো। কি রে রিয়া, হয়েছে? কিছু না, রাস্তায় কিছু ছেলেরা ডিস্টার্ব করে, তাই ভাইয়াকে বলছিলাম তার সাথে যেন আমাকে কলেজে নিয়ে যাই, কিন্তু ভাইয়া নিয়ে যাচ্ছে না। এখন থেকে কোনো ছেলে ডিস্টার্ব করবে না, সবাই ভালো হয়ে গেছে। তুই যা, সমস্যা হলে আমাকে কল দিস। আর মিস্টার, আপনি দাঁড়িয়ে আছেন কেন, যান। তাই তো, আমি দাঁড়িয়ে আছি কেন? তখন আমি চলে আসলাম। তখন রিয়া বলতে লাগলো, আপু তুমি এটা কি করলে? আর তুমি না ভাইয়াকে দেখতেই পারতে না? হঠাৎ 2 দিন ধরে এত আদর কোথা থেকে আসলো? গতকাল রেঁধে খাওয়ালে। এত কিছু তোকে বুঝতে হবে না নাকি, যা তোর কাজ কর, যা। আর এদিকে নীলাও আজকে কলেজে আসলো, আর তা প্রতিদিনের মতো আজকে সেই ছেলেটা তার পিছু নিল। এটা দেখে নীলা দাঁড়ালো আর ছেলেটাকে ডাক দিল।
একটা কথা তো আপনাদের বলাই হয়নি, নীলা কলেজে আসার সময় প্রতিদিন একটা ছেলে তার পিছু নেয়, কিন্তু নীলা কিছু বলে না। এটা প্রায় 2 মাস ধরে হচ্ছে। তখন ছেলেটা আসলো, তখন নীলা জিজ্ঞেস করলো, আমি একটা জিনিস লক্ষ্য করছি, আপনি প্রায় 62 দিন ধরে আমাকে ফলো করছেন, সমস্যা কি বলেন? না না, সমস্যা নেই তো। আর আমি আপনাকে কেন ফলো করতে যাব? বলবেন নাকি এখন পাবলিক জড়ো করব আর বলবো আপনি আমাকে ইফটিজিং করছেন? পরে কি হবে সেটা কিন্তু বুঝতেই পারছেন, তাই সত্যিটা বলে দেন। আচ্ছা, আমি যে আপনাকে 62 দিন ধরে ফলো করছি সেটা আপনি মনে রাখলেন কি করে? সেটা আপনাকে বুঝতে হবে না, আপনি তো গাধা। এখন বলবেন নাকি? হ্যাঁ হ্যাঁ বলছি, আসলে আমি এই এলাকায় নতুন আসছে, হঠাৎ রাস্তায় আপনাকে দেখতে পাই আর সেখান থেকে আপনাকে ভালো লেগে যায়। এরপর থেকে প্রতিদিন পিছু নেই। হ্যাঁ বুঝতে পারছি, এর জন্য যে আপনাকে শাস্তি পেতে হবে। আপনি আমাকে যেই শাস্তি দিবেন সেটাই মাথা পেতে নিব, তবুও আপনার থেকে দূরে বা ফলো করতে মানা করবেন না। আমি থাকতে পারবো না, বিশ্বাস করেন। হয়েছে হয়েছে, আপনার শাস্তিটা হচ্ছে আজকে বিকেলে এই লেকের পাড়ে দেখা করবেন, আর হাতে অবশ্যই যেন একটা তাজা লাল গোলাপ থাকে, ওকে? সত্যি বলছেন তো? হ্যাঁ মিস্টার পারভেজ। আচ্ছা, আপনি আমার নাম জানলেন কি করে? আমি তো আপনাকে আমার নাম কখনো বলি নাই। আপনার সম্বন্ধে আমি সব জানি, এখন যান, আমার কলেজ এসে পড়েছে। তখন ছেলেটা সেখান থেকে চলে গেল আর নীলাও কলেজে চলে আসলো। আর এদিকে আমি অফিসে এসে সরাসরি লেজার কাছে গেলাম। সেটার সম্বন্ধে লেজা একটু বেশি বোঝে বলে রাখা ভালো। লেজা কিন্তু আমার থেকে উপরে পদে কাজ করে, তাই আমি তার অভিজ্ঞতাও একটু বেশি। লেজার কেবিনের সামনে গিয়ে দেখি লেজা কাম করছে। তখন আমি তাকে বললাম, আসতে পারি ম্যাম? লেজা তখন আমার দিকে তাকায় আর বলে, এসো। তা হঠাৎ আমাকে ম্যাম ডাকার মানে? বারে, তুমি আমার উপরের পদে, তোমাকে তো ম্যাম ডাকতেই হবে। বুঝতে পারছি, ফাইলগুলো চেক করে দিতে, তাই তো? ঠিক আছে, দাও। তখন আমি তার দিকে ফাইলগুলো দিলাম। সে চেক করলো, আর কিছু জায়গায় একটু ভুল ছিল, সেগুলো ঠিক করে দিল। তখন সে বলল, এখন ঠিক আছে। ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে লাভ নেই, প্রজেক্টটা ঠিকঠাকভাবে হয়ে গেলে তোমার প্রমোশন হয়ে যাবে, তাই আজকে আমাকে ট্রিট দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আজকে লাঞ্চ তোমাকে আমি করাবো। ওকে, ডান। তখন আমি আমার কেবিনে চলে আসলাম আর পরের ফাইলগুলো নিয়ে কাজ করতে লাগলাম। এভাবে লাঞ্চ টাইম হয়ে আসলো। তখন আমি আর লিজা অফিস থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টের দিকে যেতে লাগলাম। হঠাৎ একটা জিনিস দেখে থমকে গেলাম। একটা বাচ্চা মেয়ে একটা লোকের পিছু পিছু করছে আর বলছে, ভাইয়া আমারে 10টা টাকা দেন না, আজকে সকাল থেকে কিচ্ছু খাই নাই। কি আশ্চর্য করা বিষয় হচ্ছে, লোকটা রেস্টুরেন্ট থেকে খেয়ে বাইরে আসলো, আবার সিগারেট কিনলো, কিন্তু মেয়েটা টাকা চাওয়াতে সে বলল, টাকা নেই, সর যা। তখন মেয়েটা আবার তার পিছে পিছে ঘুরতে থাকে। তখন লোকটা যেটা করলো সেটা থেকে আমার মেজাজটা খারাপ হয়ে গেল। লোকটা ঠাস করে একটা চড় মারলো মেয়েটাকে। মেয়েটা গিয়ে 2 হাত দূরে গিয়ে পড়লো। মেয়েটা কাঁদতে লাগলো। তখন আমি তার কাছে গেলাম আর লোকটাকে ডাক দিলাম, কি হয়েছে ভাই, ডাকলেন কেন? ভাই, এই মেয়েটাকে মারলেন কেন? মারবো না তো কি করব? সেই রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর থেকে শুরু করেছে, সকাল থেকে কিছু খাই নাই ইত্যাদি ইত্যাদি। বলছি টাকা নাই, তবুও পিছে ঘুরছে। আর এদের টাকা দিয়ে কি করব? এরা তো সেই টাকা দিয়ে নেশা করে। ভাই, এ দেখেন, মেয়েটার পেটটা দেখালাম, খিদে মেয়েটার বাঁকা হয়ে যাচ্ছে। তখন মেয়েটা কাঁদতে কাঁদতে বলতে লাগলো, দেন না ভাইয়া। স্যার আমি ভিক্ষা করি না, আমার মা করতো, কিন্তু আজকে কয়টা দিন ধইরা আমার মা অসুস্থ, তাই সে আসতে পারে না। আর তার জন্য ওষুধ কেনারও টাকা নাই ঘরে, এক মুঠো চাইলও নাই, তাই স্যার খিদের জ্বালায় আসতে হইছে। মেয়েটার কথাগুলো শুনে চোখের কোণে পানি চলে আসলো আর আমি স্পষ্ট লিজার চোখে পানি। মেয়েটার কথাগুলো শুনে চোখের কোণে পানি চলে আসলো আর আমি স্পষ্ট দেখলাম লিজার চোখেও পানি। তখন আমি বলতে লাগলাম, জানেন কি ভাই, আজ এদের এই অবস্থার জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী। আচ্ছা, আপনি যখন রেস্টুরেন্টের ভেতরে বসে যখন খেলেন, আপনার কি খাবার বেশি হয় নাই? হ্যাঁ হয়েছে। সেগুলো কি করেছেন? ওখানেই রেখে দিয়ে আসছি। এটাই হচ্ছে মেন সমস্যা। দেখেন, এই মেয়েটা খিদে চালায় কেমন করছে, আর আমরা কত খাবার নষ্ট করতেছি। অবশ্য সেগুলো কিন্তু নষ্ট হচ্ছে না, সেগুলো নিয়ে হয়তো ওইটার কোনো মলস্তূপে ফেলে আসবে, আর সেখান থেকে হয়তো কোনো কুকুর বা এদের মতো হাজারো ছেলে মেয়ে কুড়িয়ে খাবে। কিন্তু আমরা একটা জিনিস করি না, যে খাবারগুলো ভেতরে নষ্ট করেছে সেই খাবারগুলো যদি একটা পলিথিনে করে এই বাচ্চাদের হাতে তুলে দেই,
তাহলে তারা আর আপনার মতো লোকের হাতে টাকা যেতে হতো না, আর চর খেতেও হতো না। ভাই, আসলে আপনি ঠিক কথা বলছেন, তবে আমার একটু তাড়া আছে। তখন সে মানিব্যাগ থেকে একটা 500 টাকার নোট বের করলো আর বলল, এই নাও, এটা দিয়ে তোমার মায়ের ওষুধ কিনবে, কেমন? আর আগামীকাল কিন্তু এখানে আসবে, আমি তোমাকে খাওয়াবো। আচ্ছা ভাইয়া, আমি আসি। আর আপনাকে খুব ধন্যবাদ।